সবাইকে শুভেচ্ছা। আজ 23শে জুন 2026 পলাশী দিবসের এই বিশেষ ক্ষণে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত অনলাইন আলোচনা সভায় সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট রায়হান কবির। আজ থেকে ঠিক 269 বছর আগে 1757 সালের এই 23শে জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল তা কেবল একটি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, বরং তা ছিল এই ভূখণ্ডের উপর প্রাতিষ্ঠানিক দখল, লুণ্ঠন ও পাচারের এক দীর্ঘ ও কালো অধ্যায়ের সূচনা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসনভার হাতে নিয়ে এদেশের সম্পদ যেভাবে লুণ্ঠন করেছিল এবং ড্রেন অফ ওয়েলথ বা সম্পদ পাচারের মাধ্যমে ব্রিটেনকে শিল্প বিপ্লবের চূড়ায় পৌঁছে দিয়েছিল, তা ইতিহাসের এক নির্মম বাস্তবতা। আজকের এই আলোচনা সভার মূল বিষয় হলো 23শে জুন পলাশী দিবস, দখল, লুণ্ঠন, পাচারের সেকাল একাল। আমরা আজকে কেবল 1757 সালের সেই ঐতিহাসিক ট্র্যাজেডির ইতিহাস রোমন্থন করতে এখানে বসিনি। আমরা এখানে বসেছি সেই সেকালের লুণ্ঠনের সাথে আজকের একালের শাসন, শোষণ ও অর্থনৈতিক সংকটের যোগসূত্রটি মেলাতে। আজ যখন আমরা দেখি রাজনীতি মানে সম্পদ বাড়ানোর কারখানা, আমাদের ব্যাংকিং খাত বিপর্যস্ত, মেগা প্রজেক্টের নামে জনগণের ট্যাক্সের টাকা লোপাট হচ্ছে, আর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, তখন স্বভাবতই প্রশ্ন জাগে, পলাশীর সেই লুণ্ঠন ও পাচারের চরিত্র কি আজকেও ভিন্ন কোনো রূপে আমাদের রাষ্ট্র কাঠামোকে গ্রাস করে রেখেছে? তৎকালীন মীর জাফর কিংবা উমিচাঁদদের মতো দেশীয় সুবিধাভোগী এলিটদের যে ভূমিকা আমরা ইতিহাসে দেখেছি, আজকের দিনে পলিসি ক্যাপচারিং বা নীতিগত দখলের মাধ্যমে যারা রাষ্ট্রকে জিম্মি করছে, তাদের চরিত্রের মিল কোথায়? এই গভীর ও অত্যন্ত সময়োপযোগী বিষয়টি নিয়ে তাত্ত্বিক, ঐতিহাসিক ও কাঠামোগত বিশ্লেষণের জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন গুণী মানুষ। আমাদের সাথে আছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমমান্বিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক জনাব হাসনাত কাইয়ুম। আছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপি এর অন্যতম সংগঠক, অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ, এবং আরো আছেন লেখক ও বুদ্ধিজীবী নাহিদ হাসান। সুধী দর্শক, আমরা আমাদের আলোচকদের কাছ থেকে জানবো কিভাবে একটি রাষ্ট্রকে ভেতর থেকে দখল করা যায়, কিভাবে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে কাজে লাগিয়ে লুণ্ঠন ও পাচারের মহোৎসব চালানো হয়, এবং সবচেয়ে বড় কথা, এই বৃত্ত থেকে বের হয়ে নাগরিকদের মালিকানা প্রতিষ্ঠা করতে আমাদের রাষ্ট্র কাঠামো কি ধরনের সংস্কার প্রয়োজন। আশা করি আপনারা পুরো অনুষ্ঠানটি আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে আমাদেরকে মতামত জানাবেন। আমাদের পরবর্তী সেশন আসলে আমরা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমাদের আলোচকদের অনুরোধ করব এবং তারা প্রয়োজনীয় উত্তরগুলো দেবেন। তো আর দেরি না, আমরা আসেন শুরু করে দেই। আমি প্রথমেই যেতে চাই নাহিদ হাসান ভাইয়ের কাছে। নাহিদ হাসান ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনার এই সৌজন্যে যারা যে দর্শকরা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণভাবে পলাশী যুদ্ধকে আমরা একটা সামরিক পরাজয় হিসেবে দেখি, কিন্তু ইতিহাসবিদরা বলেন এর পেছনে ছিল স্থানীয় অভিজাত যেমন জগৎ শেঠ, মীর জাফর এবং একটি বিদেশি কর্পোরেশনের গভীর অর্থনৈতিক ষড়যন্ত্র। এই স্থানীয় এলিটদের বিশ্বাসঘাতকতা একটি বাণিজ্যিক কোম্পানিকে এদেশের সার্বভৌম দখলদারে পরিণত করে এবং এ অঞ্চলের তৎকালীন সমৃদ্ধ বস্ত্র ও কৃষি শিল্পকে ধ্বংস করে। মানে 1757 সালের 23 জুন ছিল মূলত বাংলার রাজনৈতিক অর্থনৈতিক সার্বভৌমত্ব হারানোর সূচনা। আপনার দৃষ্টিতে পলাশী কি কেবল একটা যুদ্ধ, নাকি এটি ছিল ঔপনিবেশিক অর্থনৈতিক দখলের একটি কর্পোরেট কু? আপনি কিভাবে ব্যাখ্যা করতেন? ধন্যবাদ দর্শকদের এবং রায়হান কবির এবং আমাদের সহ আলোচক কমরেড বাকি বিল্লাহ এবং জননেতা হাসনাত কাইয়ুম। পলাশীর এই যুদ্ধের যে সময় অর্থাৎ 1757 সাল, আমরা প্রথমত মাথায় রাখি যে 1757 সালের আগে আমাদের বাংলার অর্থনীতিটা আসলে কেমন ছিল। আপনারা জানবেন যে পৃথিবীর যে মোট জিডিপি ধরা হয়, যে মোট জিডিপির 8 ভাগের অংশীদার ছিল আসলে বাংলা। এবং সেই সময় ইংল্যান্ডে
আর ওয়ার্ল্ড জিডিপিতে ইংল্যান্ডের অবদান ছিল 0.5। এই পরিস্থিতিতে 1757 সাল হয় এবং 1757 সালের আগে বাংলা পৃথিবীর যে কেন্দ্র বলে যে ব্যাপার একটা আছে, তা সারা দুনিয়া থেকে, সারা দুনিয়ার সেন্টার হিসেবে বাংলা নিজের প্রতিষ্ঠিত করে এবং সেটা তার 1 থেকে 1,500 বছর ধরে সে পৃথিবীতে এই অবস্থানটা বাংলার আসলে ছিল। এবং সেটা কেমন ছিল? আপনার প্রথম আমরা দেখবো যে আজকে আমরা আমেরিকাকে আমরা বলি শিল্পোন্নত দেশ। কেন শিল্পোন্নত দেশ বলি? কারণ আমেরিকার আসলে 10 থেকে 15 ভাগ মানুষ আসলে কৃষির সঙ্গে যুক্ত, আর বাকি 85 ভাগ মানুষ তারা যুক্ত হচ্ছেন শিল্পের সঙ্গে, কৃষির সঙ্গে না কিন্তু। ঠিক আপনারা দেখবেন যে 1836 সনে যে একটা রিপোর্ট, অ্যাডামস রিপোর্ট আপনারা দেখবেন যে বাংলার তখন 18 ভাগ মানুষ 1800 কৃষির সঙ্গে যুক্ত, বাকি 82 ভাগ মানুষ তারা শিল্প, কারিগরি, নৌ, অর্থাৎ কৃষি বাদে বাকি যত ধরনের পেশা আছে তার সঙ্গে বাংলা এই বাংলার মানুষ তারা আবার এখানকার মানুষের যে খাদ্যের চাহিদা তার 3 গুণ খাবার উৎপাদন তারা করছেন। অর্থাৎ 18 ভাগ মানুষ, আমি যদি ধরেও নেই 1836 সনের অ্যাডামস রিপোর্টকেও যদি একটা স্ট্যান্ডার্ড ধরে নেই, অর্থাৎ তার আগে 1757 কিন্তু আরো বেশি ছিল। তো এই 18 ভাগ মানুষ তার এই অঞ্চলের জনগোষ্ঠীর যা খাবারের চাহিদা তার 3 গুণ খাবার তারা উৎপাদন করছেন। আর কি হচ্ছে? আর হচ্ছে যে বাংলার মানুষ সারা দুনিয়াকে তারা কাপড় পরাচ্ছে। বাংলার যে আপনি জগৎ শেঠের নাম জানেন, পলাশীর পলাশীর আগে আগে প্রায় আহ, ওই সময়কার 8 লক্ষ টাকা দিয়ে সে ইংল্যান্ডে একটা মানে ত্রাণ কার্যক্রম চালায়। অর্থাৎ জগৎ শেঠ হচ্ছেন পৃথিবী আজকে আপনারা, আমরা কি বলি যে আমেরিকার যে ধনী ব্যক্তিটার নাম আমি ভুলে গেলাম, অর্থাৎ আমেরিকার অর্থাৎ পৃথিবীর ধনীতম ব্যক্তিটি হচ্ছে জগৎ শেঠ। এবং জগৎ শেঠ অ্যাকচুয়ালি এটা কিন্তু বংশীয় উপাধি। তো আমাদের বাংলার এই ব্যাংকিং, তারপর এখানে ওই নবাবদের তাদের নিজস্ব যে কারখানা, এই সমস্ত উৎপাদনের মধ্য দিয়ে, এবং ওই সময় ওরা বলছেন, রবার্ট ক্লাইভ সহ অন্যান্য যারা আছেন তারা সবাই বলছেন বাংলার হেন কোনো গ্রাম নাই যে গ্রামে তাঁতের মানে ঘরে ঘরে তাঁত উৎপাদিত হচ্ছে না। তো বাংলার এই হলো পরিস্থিতি। তারপরে 1757 সনে পরের দিনে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই বাংলাতে একজন ব্রিটিশ ইংল্যান্ডে একটা চিঠি পাঠায়। সে চিঠিতে তারা লিখছে, তারা অর্থাৎ নবাব মীর জাফর আলী খান ব্রিটিশদের সাথে যে চুক্তিগুলো করেছে সেই চুক্তির মধ্যে তারা উল্লেখ করছেন যে বাংলায় ফরাসি, ওলন্দাজ, অন্যান্য যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো আছে তাদের পুরো ব্যবসা তারা বন্ধ করে দিল। অর্থাৎ শুধুমাত্র বাংলায় ব্যবসা করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মজার তথ্য হচ্ছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ যতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তারা যে সমুদ্র ব্যবসা করত, সেই সমুদ্র ব্যবসা হচ্ছে বাংলা যে মোট ব্যবসা করত সেই মোট ব্যবসার 10 ভাগের 1 ভাগ। এখন আপনি খেয়াল করবেন যে সমস্ত ব্যবসায়ী অর্থাৎ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আপনার ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এশীয় বণিক, তারপর ভারতের অন্যান্য অঞ্চলের বণিক, তাদের সবার ব্যবসা বাংলায় ব্যবসা করা বন্ধ করে দেওয়া হয়। এই ব্যবসা বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে কি ঘটলো? এই ব্যবসা বন্ধ করে দেওয়ার অর্থাৎ এটা কিন্তু 1757 পরপরই করা হয় কাজটা, মানে তার 6 মাসের মধ্যে এই ঘটনাটি ঘটিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে অর্থাৎ আপনি একজন তাঁতি, আমাদের বাংলার যে তাঁতি, সেই তাঁতি সে যখন আগে যে পণ্য উৎপাদন করতো সে পণ্য উৎপাদনের সময় সে আগে তাকে অর্থাৎ পণ্য উৎপাদন করার জন্য বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা তাদের যে গোমস্তা আছে, তারপর অন্যান্য যে ব্যক্তিরা আছে অর্থাৎ মিডলম্যানরা যারা আছে তারা এই তাঁতিদের এসে আগাম এসে টাকা দিয়ে তারা জিনিস বুকিং দিয়ে রাখতো। তো সেই বুকিং দেওয়ার ঘটনাটা এটা বন্ধ হয়ে গেল।
এবং বাংলার ধরেন তাঁত শিল্প, সেটা বাংলায় ব্যাপক হারে, অর্থাৎ কারিগর সহ অন্যান্য যে শিল্পের মানুষেরা ছিলেন তারা সকলেই আসলে মানে কি বলে এটাকে পথের ফকিরে পরিণত হন। আমি কথাটা আবারও বলছি, সেটা হচ্ছে পলাশির যুদ্ধের পরপরই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র তারাই ব্যবসা করবার অধিকার পায়, এবং অন্যান্য যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এশীয় বণিক, এরা সকলেই এখানে ব্যবসার অধিকারটা হারায়। এর মধ্য দিয়ে এখানে যে প্রতিযোগিতামূলক যে বাজারটা ছিল সেই বাজারটি একদম একচেটিয়া বাজারে পরিণত হয়ে গেল। তো একচেটিয়া বাজারে পরিণত হওয়ার মধ্য দিয়ে এখানকার তাঁতিরা, এখানকার রেশমের কারিগররা এবং অন্যান্য সকল যে উৎপাদক যারা যারা আছে তারা সবাই তার যে পণ্যের যে দামের যে পাওয়ার যে কথাটা ছিল, অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ অনেকগুলো ক্রেতা আছে, সে তখন একা তার পণ্যের দাম সে নির্ধারণ করতে পারতেছে, মুনাফা করতে পারতেছে, সেটা তখন তার পুরো বন্ধ হয়ে যায়। এর মধ্য দিয়ে আমাদের যে শিল্পের বাংলাদেশ পৃথিবীতে একটা শিল্পোন্নত একটা দেশ, সে জায়গা থেকে সে একদম সে আপনারা জানেন যে 1773 সনে এখানে বাংলা 1100 সম্ভবত বাংলা 73 সন, তো 1770 সনে এখানে সেই চরম দুর্ভিক্ষের মুখে আমরা পড়ি। ইংল্যান্ডের সাথে তাদের যে মাতৃভূমি তার সঙ্গে তারা আলাদা হয়ে যায়। এবং এখানে একটা তথ্য দিই, লর্ড কর্নওয়ালিস, ওয়ালিস কিন্তু জর্জ ওয়াশিংটনদের সাথে আমেরিকায় যুদ্ধ করেছেন এবং সে যুদ্ধে তিনি পরাজিত, অর্থাৎ সেই যুদ্ধে পরাজিত হয়ে তাকে পরবর্তী বাংলায় পাঠানো হয়। তো যাই হোক, বাংলায় তারপরে চলে আসে 1793 সনের চিরস্থায়ী মানে বন্দোবস্তের ব্যাপার। তো আমার বক্তব্য আমি এইটুকু শুধু বললাম যে এখানে যে প্রতিযোগিতামূলক যে বাজারটা ছিল সেটা একদম মানে পলাশির যুদ্ধের পরপরই সেটা বন্ধ হয়ে যায়। এই কারণে এখানে যে শিল্পের যে অবস্থা, শিল্পের এখানে পুরো অধপতনটা ঘটে এবং দুর্ভিক্ষের মুখোমুখি আমরা। আপাতত এইটুকু। আমরা নাহিদ ভাইয়ের কাছে শুনলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে পলাশির জয়ের মধ্য দিয়ে এখানে একচাটিয়াত্ব কায়েম করে এবং আমাদের এই অঞ্চলের রেশম, পাট, এই শিল্পগুলা আসলে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। তো আমরা এ পর্যায়ে বাকিবিল্লাহ ভাইয়ের কাছে যাই। বাকিবিল্লাহ ভাই, আপনাকে স্বাগতম। তার আগে বলি, আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসনাত কাইয়ুম ভাই, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো এই পর্যায়ে আমি বাকিবিল্লাহ ভাইয়ের কাছে যাব। বাকিবিল্লাহ ভাই, আমরা এটা শুনলাম নাহিদ ভাইয়ের কাছে যে আপনার এই পলাশি কিভাবে আপনার পলাশিতে জয়ের মধ্য দিয়ে এই অঞ্চলে ওরা কিভাবে মানে একচাটিয়াত্ব অর্জন করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে পলাশির ইতিহাসে মীর জাফর কে আমরা ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে দেখি, কিন্তু প্রশ্ন হচ্ছে মানে বিদেশি শক্তির পক্ষে স্থানীয় অভিজাত শ্রেণীর সহযোগিতা ছাড়া কি উপনিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব? আবার বা ধরেন যে আমাদের বাংলাদেশে আজকের ক্ষমতাসীনদের যে অর্থনৈতিক ও রাজনৈতিক এলিটদের যে ভূমিকা, মানে এদের সাথে ঐতিহাসিক ধারাবাহিকতার কোনো মিল আপনি দেখতে পারেন কিনা? ধন্যবাদ রায়হান ভাই। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার
প্রশ্নের প্রথম অংশের উত্তর আসলে তো এটার আমাদের ইতিহাসের মধ্যেই আছে। আমরা এই ইতিহাস, পলাশীর ইতিহাস আমরা জানি যে আসলে কি ঘটছিল এখানে একটা গোষ্ঠী, এবং নাহিদ ভাইও এই বিষয়ে একটা দারুণ বিস্তারিত আলাপ ওই সময়ের যেই এলিটদের ভূমিকা এবং ব্যবসায়ী গোষ্ঠীর তাদের ভূমিকা সেগুলি বিস্তারিত আলাপে আসছে। অবশ্যই এটা ধরেন এখানে মির্জাফর সহ আমাদের দেশীয় যারা যাদের যে বিট্রেয়ার, তাদের রোলটা তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এইটা স্বাভাবিকভাবে যেমন মির্জাফরের বেইমানির ইতিহাস বা একটা যুদ্ধের ইতিহাস যেভাবে স্বাভাবিকভাবে পলাশী এবং এটাকে পাঠ করা হয়, এটা আসলে তার মানে একটু বাইরে থেকেই অন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার দিক হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা এবং এলিট সম্পদ এবং এলিটদের যে ইন্টারনাল কানেকশন, এটা কিভাবে কাজ করে সেটা যদি আমি একদম গোড়ার লেসন হিসেবে দেখি, মানে পলাশী একটা দারুণ লেসন যে এই পুরা জিনিসটা মিলায় যেই বর্গ সে কিভাবে কাজ করে। এবং যেটা আপনার প্রশ্নের পরের অংশ, আমরা যদি দেখি যে আমরা যদি একদম পয়েন্ট আকারে মিলের জায়গাগুলি খোঁজার চেষ্টা করি, যে সে সময়ে সম্পদ সেন্ট্রালাইজ হয়ে গেছে লন্ডন। আমরা আমাদের রিসেন্ট যেই আমাদের অভিজ্ঞতা এবং আমাদের টাকা পাচার, আজকেও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসছে, একটা পরিসংখ্যান, আসলে পরিসংখ্যানটা হচ্ছে যে সুইস ব্যাংকে 2025 সালে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ সেটা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আমি একদম পরিসংখ্যানটা সম্ভবত বাড়ার পরিমাণ হচ্ছে সেটা 13% থেকে 41% গিয়া পৌঁছাইছে। এখন এরকম মিলের দিক যদি আমরা আসলে খুঁজে দেখি, তো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে মিল পাবো, লিঙ্ক করতে পারবো। কিন্তু বাস্তবতাটা তো হচ্ছে যে বাংলাদেশের মানে পলাশীর যে এই সময়টা এবং আজকের এই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, যার জনগণের একটা সফরেন্টির ধারণা আছে, যার নিজস্ব আইন এবং রাষ্ট্রের যেই মানে স্বাধীন সত্তা এবং এটার যে নানান ভিত্তিগত দিকগুলি একটা আমরা একটা অন্য জায়গায় আর কি, মানে সেই জায়গায় এই দুইটা জিনিস, দুইটা পর্ব তুলনীয় না। এবং আরো একটা বিদেশি শক্তি তখন ঔপনিবেশিক যুগে তার সরাসরি দখল এবং লুণ্ঠনের যেই সম্পর্ক, এখনকার সম্পর্কগুলি আরো কমপ্লেক্স। এখানে বৈশ্বিক পুঁজি এবং তার যেই সম্পর্ক আমাদের শাসক গোষ্ঠী, আমাদের পলিটিক্যাল এবং ইকোনমিক এলিটদের সাথে। কিন্তু গুরুত্বপূর্ণ মিলের জায়গায় আমি যেটা বলতেছিলাম, যে যদি আমরা ওই বেসিক যে রাষ্ট্র এবং তার অর্থনৈতিক এবং রাজনৈতিক এলিটরা এবং এটার সাথে ক্ষমতার যে সম্পর্ক এবং সম্পদের যে সম্পর্ক, সেই জায়গাগুলির একটা দারুণ মিলের জায়গা আছে। একদম বেসিকে গিয়া আমরা ওই জায়গায় তেমন কোনো বলতে বলতে কি যে আমরা একদমই আসলে প্রায় অবিকল একটা সিমিলারিটি খুঁজে পাই। এখন সম্পদ পাচারের যে জায়গা, সেই সময়ও যে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার ছিল, যে যে নিয়তি নির্ধারিত হইতেছে সেটাতে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। এখনো আমাদের যেই মানে আমাদের রাষ্ট্রের যে সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া, এখানে সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ একেবারেই সীমিত, এবং যেই অংশীদারিত্বটা রাষ্ট্রের সাথে ডেভেলপ করা দরকার জনগণের, সেই অংশীদারিত্বের অ্যাপ্রোচ রাষ্ট্রের পক্ষ থেকে নাই। তো যেই মানে আমরা তো আলাপ করতেছি একটা যেই ফ্রেমওয়ার্কের মিলের জায়গায়, তো সেই ফ্রেমওয়ার্কের আচ্ছা সেই জায়গা থেকে মানে আপনার প্রশ্নটার যেই গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল,
সেই প্রশ্নটার জায়গা হচ্ছে যে আমরা আসলে ওই পলিটিক্যাল বা ইকোনমিক এলিটদের যেই অভিজাত গোষ্ঠী যারা আসলে পলাশিতে উপলব্ধি করেছিল যে তাদের ক্ষমতা এবং সম্পদ বাড়ায় নেওয়া দরকার, এবং সেই কারণে ঔপনিবেশিক শক্তির সাথে তারা যদি একটা গাঁটছড়া বাঁধে তাইলে তাদের ক্ষমতা, সম্পদ, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পাবে। এবং এখনো আমাদের একটা ভিন্ন সময়ে একটা ভিন্ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও আমরা দেখি যে আমাদের এই জায়গায় বিশেষ করে মানে মূল যে জায়গাটা আর কি, যে অর্থনীতির যেই মূল জায়গাটা এখানে যেভাবে অ্যাক্ট করে এবং একটা গোষ্ঠী সে যেভাবে তার অংশগ্রহণ রাষ্ট্রের মধ্যে, সেই মূলগত জায়গায় আসলে দারুণভাবে সিমিলারিটি আছে। এবং অন্যান্য যেই সম্পর্কের জায়গা, যে আমরা আমাদের যেই ধরেন কথার কথা যে উন্নয়ন ধারণা, আমরা আমাদের ঋণ নিয়ে যে উন্নয়ন ধারণা এবং সেটার সাথে বৈশ্বিক পুঁজির যে সম্পর্ক, আমরা এই আমাদের রিসেন্ট পাস্টেও আমরা অর্থ পাচারের যে যাবতীয় আয়োজন এবং সেইটাকে কেন্দ্র করে যেই বড় মেগা প্রকল্পগুলি, আমরা সেইটাকেই একটা অপ্রতিরোধ্য উন্নয়ন এবং জনগণের এটাতেই ভালো এরকম একটা উন্নয়ন দর্শন হিসেবে আমরা সেটা প্রচার করছি। এবং সেটার মূল জায়গাটা আসলে সম্পদ লুণ্ঠন এবং সেটা বিদেশে পাচার। এবং যদি এরকম হইতো মানে তাহলে আমরা একটা এই নতুন সময়ে আইসা আমি আমার একটা স্বাধীন রাষ্ট্রে যদি অন্তত এইটুক হইতো যে জনগণের সাথে যে সম্পর্ক এবং অর্থনৈতিক এলিট আর পলিটিক্যাল এলিটদের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে পুরনো যেই এক্সপ্লয়টেশনের ফিলোসফি বা এক্সপ্লয়টেশনের ক্ষমতা সম্পর্ক বজায় রাখাও যদি এরকম হইতো যে টাকা পাচারটা বন্ধ হইতো, তাইলে আমি একটা আসলে মৌলিক এবং গুণগত পার্থক্য হয়তো বলতে পারতাম যে উপনিবেশিক সময় এবং এত বছর পরে একটা সভরেন রাষ্ট্র, সেটার মধ্যে অন্তত এইটুক পার্থক্য আছে যে অভিজাতরা ক্ষমতা সম্পর্ক নির্ধারণ করে দিলেও দেশের সম্পদ পাচার হচ্ছে না, যেটা উপনিবেশিক আমলে হয়েছিল। কিন্তু আমাদের এই সময়েও আইসা এই পুরা অর্থনৈতিক ব্যবস্থাপনাটা হচ্ছে সম্পদ পাচারকে কেন্দ্র করে, যেই জায়গায় গিয়া মানে উপনিবেশিক ওই সময়টার যেই মূলগত জায়গা আর এখনকার মূলগত জায়গার মধ্যে আর তেমন কোনো ডিস্টিংশন থাকতেছে না, পার্থক্য থাকতেছে না। বাকি বিল্লাহ ভাই, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। মানে আমি আসলে এই বিষয়ে একটা আপনাকে সম্পূরক প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে আপনি যেটা বলতে চাইলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন রাষ্ট্রকে ব্যবহার করে সম্পদ অর্জন করেছে, লুণ্ঠন করেছে এবং পাচার করেছে, এবং আজকের বাংলাদেশেও আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা দেখছি যেখানে রাষ্ট্রীয় নীতি, আইন, প্রতিষ্ঠানগুলো ক্রমশ বিশেষ রাজনৈতিক অর্থনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে। মানে আপনি মানে ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে আসলে এটা আসলে কিভাবে আসলে ব্যবহৃত হচ্ছে, এই ফাংশন করে কিভাবে, যার ফলে সেই ব্রিটিশ আমলের যে কাহিনী বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে এই প্রক্রিয়াটা চালিয়েছিল সেই একই প্রক্রিয়া এখনো চলছে, মানে ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? প্রথম যেটা হচ্ছে যে আমি একটা ব্যাখ্যার জায়গায় একটা গুরুত্বপূর্ণ পার্থক্যটা করে নিয়ে ব্যাখ্যাটা করতে চাই। পার্থক্যটা হচ্ছে যে ঔপনিবেশিক আমলে এখনো ব্যাপারটা মানে আসলে পৃথিবীতে মূল ক্ষমতা সম্পর্কটা একই রকম আছে। তখন গায়ের জোরের ব্যাপার ছিল, এখনো আসলে প্রভাবশালী বড় রাষ্ট্রগুলির গায়ের জোরের ব্যাপার আছে। বাংলাদেশের সাথে আমাদের প্রতিবেশী ভারত বা আমেরিকা বা অন্যান্য বড় শক্তিগুলি সেই জোর খাটানোর ব্যাপারটা এখনো আছে। কিন্তু বড় পার্থক্য যেটা, যে তখন আসলে ঔপনিবেশিক শক্তি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগী হিসাবে যেই ইকোনমিক ব্যবসায়ী গোষ্ঠী বা যারা অভিযাত্রা কাজ করছে, সেই সম্পর্কের জায়গায় এখন একটা বড় পার্থক্যের জায়গা আছে। যে মূলত আমরা এখন দেখি যে এই সিদ্ধান্তগুলি আমি একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার কারণে এবং পৃথিবীতে এর মধ্যে আমি যেটা বলবো যে একটা পোশাকি যেটা
ব্যবস্থাপনা দাঁড়ানোর কারণে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ এবং এই সব কিছুর মধ্যে দিয়ে শোষণ এবং এই জায়গাগুলির একটা সুন্দর ব্যবস্থাপনার মতো করে করা হয়েছে। এবং এইখানে মূলত ধরেন এখন আমাদের এইখানের এই সিদ্ধান্তগুলি মানে ঔপনিবেশিক আমলের মতো বিদেশি শক্তিগুলি আর গায়ের জোরে পুরোপুরি চাপিয়ে দিতে পারবে না যদি আমাদের একটা মানে আমরা যদি যেই রিয়েলিটিটা আগে ছিল না, যে আমি একটা জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রের মধ্যে। এখন বড় পার্থক্য হয়ে যাইতেছে দুইটা সময়ের মধ্যে, যেই মিলের জায়গাটা, যে আমাদের যেই অভিজাত গোষ্ঠীর কথা আমরা বলতেছি বা যেই ক্রনি গোষ্ঠীর কথা বলতেছি, যেই আলিগার্ডদের কথা বলতেছি, এবং তার সাথে মার্চ করে যেই রাষ্ট্র ক্ষমতা এবং পলিটিক্যাল গোষ্ঠী যেটারে আমরা একসাথে দেখতে পাইতেছি, তাদের এই অ্যাকশনের মধ্যে দিয়েও আসলে রাষ্ট্র তো সামনে আগাচ্ছে না। এবং সে আসলে বারবার আমরা যেটা দেখছি যে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফল, যেটা আমাদের রাষ্ট্রকে একভাবে উদ্ধার করছে, আবার কিন্তু বারবার তো আর রাষ্ট্র এইভাবে উদ্ধার হবে না। মানে বারবার তার এই উদ্ধার এবং অভ্যুত্থানের সম্পর্কের মধ্যে যাইতে হইলে তো একটা রাষ্ট্র আসলে কলাপস করবে, সে কোনো না কোনো ভাবে কলাপস করবে। এখন আপনার প্রশ্নের যে মূল জায়গা, যে এই ফাংশনগুলি কিভাবে কাজ করতেছে, এই ফাংশনগুলি যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে একটা উপনিবেশিক আমল, সরাসরি সম্পদ লুণ্ঠন, আর এখনকার পৃথিবীতে একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম, একটা বৈশ্বিক পুঁজিবাদ। ওই সময় যে জগৎ শেখ বা একটা ব্যবসায়ী গোষ্ঠী, তখন তারা নিশ্চয়ই তাদের একটা স্ট্র্যাটেজিক জায়গা ছিল, যে যেই সম্পর্কের জায়গা বা তাদের যেই প্রভাব প্রতিপত্তির জায়গা নবাবী শাসনের মধ্যে, তারা মনে করছে যে ঔপনিবেশিক শক্তির সাথে বা কোম্পানির সাথে গাঁটছাড়া বাঁধলে তারা তাদের পাওয়ার, ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ সবকিছু বেড়ে যাবে। এখন যেটা হচ্ছে যে এই জিনিসটা ডিফারেন্ট ফর্মে ঘটতেছে আমাদের মতো দেশগুলির ক্ষেত্রে। সেই ডিফারেন্ট ফর্মে ঘটার মূল, আমি যদি একদম একটা শব্দ দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে এই ক্রনি ক্যাপিটালিজম। এখন এইটা একটা গোষ্ঠী, এবং সেই একটা গোষ্ঠী তার সুবিধা মতো রাষ্ট্রের মানে যেটারে বলবো যে নিজস্ব তারা একটা ফ্রেমওয়ার্ক তারা বানায় নিতেছে, এবং সেটারেই তারা নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধতা দিতেছে। এবং ওইটাই মনে হইতেছে যে তারা যেভাবে অ্যাকশন করে, তারা যেভাবে মানে তাদের যা ডিজায়ার, সেগুলির আয়োজন করাটাই আসলে রাষ্ট্রের কাজ। এখন আমরা কি কি জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারি? একটা হচ্ছে যে আচ্ছা, একটা মানে আমাদের ডেভেলপমেন্ট মডেলটা কি, মানে ডেভেলপমেন্ট মডেল বা আমাদের মূল মানে যেটারে আমরা বলি যে ধরেন আওয়ামী লীগের আমলে আমরা জানি যে লুটপাটের কারণে মেগা প্রকল্প এবং যেই লুটপাট, এখন সেইটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তখন আমাদের ব্যাংক খাত যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, যেই মানে পাচারের আয়োজনটা যেভাবে একদম মানে মনে হইতেছে যে রাষ্ট্রের কেন্দ্রীয় কাজই হচ্ছে একটা গোষ্ঠীর জন্য টাকা পাচারের ব্যবস্থা করা। আমরা এরকম একটা টাইম দেখছি, আমরা ধরে নিচ্ছি যে সেই খারাপ টাইমটা আমরা পার করে আসছি। কিন্তু আমরা যদি বেসিক জায়গায় মানে ইকোনমিক দর্শনের জায়গায় আমরা যদি দেখি, তাইলে আমরা দেখব যে আসলে ওই মূল যেই অর্থনৈতিক সম্পর্কের জায়গা এবং সেইটার সাথে ক্ষমতা সম্পর্কে ব্যবহার করার যে জায়গা, সেই জায়গাগুলি আসলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা মানে যারা এই জায়গায় যে এমপাওয়ার্ড গোষ্ঠীটা ছিল, সেই এমপাওয়ার্ড গোষ্ঠীর ক্ষমতাটা আর একটা নতুন এমপাওয়ার্ড গোষ্ঠীর কাছে পাওয়ার শিফট হওয়ার, সেটার প্রক্রিয়া নানান ভাবে। তো আমরা উদাহরণ টানলে অনেক উদাহরণ টানতে পারবো যে এসালমদের জায়গায় রিপ্লেস করতেছে কারা, কোন কোন নতুন গ্রুপ আসলে নতুন এসালম হয়ে উঠতেছে এবং নতুন আর একটা অর্থনৈতিক ক্ষমতা সম্পর্কের মধ্যে ঢুকতেছে। তো মানে
এই জায়গাটায় মানে আমি যদি আবার পলাশির সাথে তুলনায় যাই, যে পলাশিতে যেটা হয়েছিল সেই হওয়ার সাথে মানে তখনকার যেই মানুষ, মানে তাদের এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। এবং আমরা আমাদের যেই আমরা একটা ডেমোক্রেটিক ইলেকশন করে আমরা আবার নতুন সংসদ গঠন করছি, এবং আমরা একটা নতুন আমাদের ইলেকটোরাল পলিটিক্সটারে অ্যাটলিস্ট একটা মানে আমরা বলতে পারি যে একটা সিস্টেমের মধ্যে আনছি। কিন্তু যেটা করা দরকার, যে এটা হচ্ছে প্রথম ধাপ ডেমোক্রেসির বা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র গঠনের, কিন্তু এটা তো প্রথম ধাপের মধ্যে অনন্তকাল আটকায় থাকলে তাইলে আমার ওই যে যেই ক্রনি ক্যাপিটালিস্ট বা আলিগার্ডদের সম্পর্কের কথা বলতেছি ওটারে তো ভেদ করা যাইতেছে না। এটা দ্বিতীয় ভাগে আইসা যে ডেমোক্রেসি মানে শুধু ভোট দিতে পারা না, ডেমোক্রেসি মানে এই আমার ইকোনমিক পলিসি কি হবে, আমার এই জায়গার প্রত্যেকটা বিষয়ে এবং আমার অর্থনৈতিক সকল বিষয়ে আসলে আমার প্রতিষ্ঠানগুলোই এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে দিয়ে জনগণের অংশগ্রহণ শক্তিশালী করা। এখন সেই কাজটা যদি আমরা না করতে পারি তাইলে আমরা মানে যেই মূল ক্রাইসিস, যেই একটা রাষ্ট্র এবং তার সেন্টারে একটা স্বজনপ্রীতি, একটা ক্রনি গোষ্ঠীর আধিপত্য, ওইটার ভেতর থেকে আমরা বের হইতে পারবো না। ধন্যবাদ বাকি বিল্লাহ ভাইকে। এবারে আমি আসলে মানে নাহিদ হাসান ভাইয়ের কাছে যাব। আমি আসলে নাহিদ হাসান ভাইয়ের কাছে ওই বাকি বিল্লাহ ভাইয়ের কথার আলাপ ধরেই আর কি আমি বলতে চাচ্ছি, যেটা জানতে চাচ্ছি যে ধরেন ব্রিটিশরা তাদের লুণ্ঠন বৈধতা দিতে বিভিন্ন আইনি ফ্রেমওয়ার্ক, যেমন ধরেন যে দ্বৈত শাসন, দেওয়ানি অধিকার, এরকম অনেকগুলো আইনগুলো বানাইছে আর কি, এবং এগুলো ব্যবহার করছে, করে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অবৈধ অর্থ ওরা বিদেশে পাচার করছে। আমরা বাংলাদেশ থেকেও আমরা দেখছি যে বাংলাদেশ থেকে প্রতি বছর অবৈধভাবে বিদেশে পাচার হচ্ছে। ধরেন যে ট্রেড মিস ইনভয়েসিং, অফশোর অ্যাকাউন্ট, ভুয়া আমদানি রপ্তানি, ওভার ইনভয়েসিং, এরকম বিভিন্ন পদ্ধতিতে বর্তমান বাংলাদেশে যে আলিগার্কিক বা গোষ্ঠীগত সম্পদ আরোহণ চলছে, তাকে সেই পুরনো ঔপনিবেশিক আইনি কাঠামোরই আধুনিক সংস্করণ, মানে আমরা কি এখনো সেই ওই এক্সট্রাকটিভ বা ওই আপনার নিষ্কাশনমূলক ওই শাসনতন্ত্রের উত্তরাধিকার বহন করছি? মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে নাহিদ ভাই? এখন হচ্ছে যে আমি একটু গোড়ায় ওই কথাটার ভিতর দিয়ে ঢুকে আমি আপনার এই কথাটা যেতে চাই। সেটা হচ্ছে যে একটা ধরেন সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খানের যে পরিবার, সেই পরিবার, তার পরিবারে একমাত্র আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা এবং মীর জাফর, এর বাইরে আপনার বাকি যে পুরো মন্ত্রী পরিষদ যদি ধরেন আপনি, অর্থাৎ আপনি মীর মদনকে ধরেন, মোহনলালকে ধরেন, বাকি সবাইকে যদি আপনি যখন ধরবেন আপনি দেখবেন যে তাদের ভেতর সবাই, বাকি সবাই কিন্তু আপনি হিন্দু ধর্মের লোক পাবেন। আবার এনারা যখন রাষ্ট্র পরিচালনা করতেছেন তখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনাকে রাষ্ট্রের, আপনার এখানকার যে আপনি জানেন যে খাল খননের যে ব্যাপার, নদী খননের যে ব্যাপার, অর্থাৎ এখানে যে কৃষির উৎপাদনটা কেমনে বেশি করা যাবে, এখানকার কারিগর, এখানকার তাঁত, এই শিল্পের যে ব্যাপার, অর্থাৎ রপ্তানি, পৃথিবীতে আমি রপ্তানি করব এবং এখান থেকে যে ইয়েটা হবে, ট্যাক্স হবে, সেই ট্যাক্স দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে বা রাজ পরিবার ইয়ে হবে। কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রাষ্ট্রটা নিল, সে একদম পুরো ব্যবসায়ী স্টাইলে রাষ্ট্রটা নিয়ে নিল। অর্থাৎ আমি বলতেছি না যে রাজতন্ত্রটা ভালো, বলতেছি না, আমি বলতেছি এই পরিবার যখন, তখন কিন্তু ইংল্যান্ডেও রাজতন্ত্র আছে, কিন্তু আমরা এই কথা যদি ভুলে না যাই। তো এই পরিবার যখন আছে, সে তখন, অর্থাৎ আমি একটা ওই বাকি ভাই একটা কথা বলছে যে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। কেন জনগণের অংশগ্রহণটা এই কারণে ছিল না, এখানে দেখা গেছে অতীতে যে রাজাই হইতেন তিনি জনগণের এই সমস্ত বিষয় নিয়ে তারা কোনো মাথা ঘামাইতেন না। অর্থাৎ জনগণের কাছে যে নির্ধারিত একটা খাজনা আছে, সেই খাজনাটা জনগণ বা এখানকার জমিদাররা সেই রাজার কাছে বা নবাবের কাছে বা সম্রাটের কাছে তারা সেই আনুগত্যটা স্বীকার করতেন, আর এদিকে তারা নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতেন ওনারা, আর এনাদের মতো করে জীবনযাপন করতেন। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে তারা যে ঘটনাটা ঘটালেন, আপনি এখানে কায়েম ভাই চলে আসতেন, আপনারা জানেন যে তারা প্রথম 3টা জায়গায়, তারা চিটাগং, তারপর ওদিকে নদিয়া, এরকম 3টা জায়গা, 3টা জেলার তারা
আহ, ইয়েটা নিয়ে নেয়, মানে দায়িত্ব নিয়ে নেয়। এবং ওখানে তার কলকাতা শহরে তারা কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট তারা বানায়। সেই সুপ্রিম কোর্ট এবং তারা এক ধরনের স্বাধীন করেই বানায়। এখন আমাদের এখানকার যে অর্থাৎ টাকা পাচারের যে ঘটনাটা আমরা দেখতে পাই, তো আমাদের এখানকার ব্যবসায়ীরা টাকা পাচার করেন হচ্ছে যে একটা ওই দেশ, তারা এই দেশে লুটপাট করবেন, শেষ জীবন তারা ইউরোপে আমেরিকায় পার করবেন বলে। আর এই দেশটা তাদেরকে এক ধরনের দখলের বা এক ধরনের মানে কি বলে লুটপাটের একটা লীলা ক্ষেত্র তারা বানাবে। কিন্তু আপনার রাষ্ট্র যদি, আমি বলি যে অর্থাৎ রাষ্ট্রের ভিতরে যদি গণতান্ত্রিক ব্যাপার থাকে, রাষ্ট্র যদি তার জনগণকে সে পরিমাণ নিরাপত্তা দিতে পারে, অর্থাৎ আমার দেশের লুটপাটকারীরা ইউরোপে কেন পাচার করে, এই প্রশ্নের জবাব আমার কাছে হচ্ছে যে তারা একটা ওখানে নিরাপত্তা চায়, একটা নিরাপত্তামূলক একটা জীবন আছে, সেই জীবনের আশায় তারা করে। আপনি ওই আপনি দেখবেন যে সম্প্রতি গত বছর যে নোবেল অর্থনীতিতে যিনি নোবেল পেলেন, অর্থাৎ মেক্সিকোর একজন শিল্পপতি আর আমেরিকার একজন শিল্পপতির মধ্যে তফাৎটা কি? আমেরিকার একজন শিল্পপতিকে সে যেসব জায়গায় ট্যাক্স, যেসব অন্যান্য জায়গাগুলোকে অর্থাৎ জবাবদিহিতার মধ্য দিয়ে আমেরিকার একজন শিল্পপতিকে শিল্পপতি হয়ে উঠতে হয়, এবং ওখানে শিল্পপতি হয়ে ওঠা বা কুটিপতি হয়ে ওঠা যত বেশি কঠিন, তার চেয়ে অনেক বেশি সহজ হচ্ছে মেক্সিকোর মতো দেশে বা বাংলাদেশের মতো দেশে। তো এখন এইটার ফলাফল এইটা কেন ঘটেছে, এইটার ঘটনা আমার কাছে মনে হচ্ছে যে আপনার রাষ্ট্র হিসেবে এই দেশটা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সকল অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদেরকে হটায় দিয়ে যখন একচেটিয়া একটা ব্যবস্থা এখানে কায়েম করলো, এবং এখানকার যাবতীয় সম্পদ ইউরোপে পাচারের মধ্য দিয়ে ইউরোপকে একটা সুন্দর একটা গোছানো একটা দেশ পরিণত, ওইরকম একটা জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করলো, এবং এই দেশটাকে একটা চির দুর্ভিক্ষের দেশে পরিণত করলো। করার মধ্য দিয়ে যে আমরা তাদের যে উত্তরাধিকার, অর্থাৎ 200 বছর আমরা তাদের অধীনে থাকলাম, থাকার পরে আমরা যে বাংলাদেশকে আমরা অর্থাৎ যে বাংলাদেশকে আমরা পেলাম, সেই বাংলাদেশ তাদের নিজের শিক্ষা, এখানকার জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা, এখানকার এই দেশটাকে যে গড়ে তোলার একটা ব্যাপার আছে, সেই ইতোমধ্যেই সেই ধারণা আমাদের এখানে শেষ করে দেয়। অর্থাৎ এখানকার যারা টাকাওয়ালা আছে, ইয়ারা আছে, তারা আসলে তাদের ওখানকার ছোট তরফের এখানকার অংশীদার হিসেবে তারা কাজ করছে। তারা আমাদের এখানকার ব্যবসায়ীরা, মূলত আমাদের এখানে ব্যবসায়ীদের আমরা জানি যে দেশপ্রেমিক হবার কথা, যারা এখানকার জাতীয়তাবাদী হয়ে ওঠার কথা, কিন্তু আমরা দেখবো যে সেটা তারা হচ্ছে না। তারা ইউরোপের অন্যান্য যে কোম্পানিগুলো আছে, আমেরিকার যে কোম্পানিগুলো আছে, তার স্থানীয় প্রতিনিধি হিসেবে তারা কাজ করছে। অর্থাৎ জাতীয় যে অর্থাৎ দেশপ্রেমিক হয়ে ওঠা, এই অর্থাৎ আমরা যাকে মার্ক্সীয় ভাষায় বলি জাতীয় পুঁজির যে প্রতিনিধি হয়ে ওঠার কথা, সেইটা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। এখন এইটা আমার কাছে মনে হচ্ছে ওই যে দেশটারে যে অর্থাৎ পলাশির তার যে জেল, অর্থাৎ দেশ থেকে সম্পদ পাচারের যে ঘটনা শুরু হলো, সেটা তারা মনে করছে যে ওর মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপকে গড়ে তুলেছে, অন্যান্য জায়গাগুলো গড়ে তুলেছে, এবং তারা যখন আইনি কাঠামো নির্মাণ করেছে তাদের নিজেদের দেশের ভেতর, এবং তাদের নিজেদের দেশের আইনি কাঠামো কিভাবে তৈরি করেছে, তারা তাদের জনগণ ওখানকার আইন তৈরি করেছে, তাদের পার্লামেন্ট। আর আমাদের দেশের আইন তো তৈরি করেছে একদল ডাকাত, অর্থাৎ ইউরোপ থেকে আসা একদল ডাকাত। তারা এই দেশটা লুটপাট করবে, এবং সেই লুটপাট করবার জন্য যেসব আইন কানুন করা দরকার সেসব আইন কানুন তারা করেছে। আর ওই দেশটার ভেতর যে পরিমাণ গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তার নিজেদের দেশ ওখানে গড়ে উঠেছে, ফলে আমাদের এখানকার শিল্পপতি তাদের সন্তানদের যে নিরাপত্তা, তাদের নিজেদের যে জীবন, সেই নিরাপত্তার জন্য তারা ইউরোপে খোঁজে। আর আমাদের দেশটাকে বানিয়েছে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেছে, কিন্তু তাদের ছোটতর যে ভাই ব্রাদার এরা এই দেশটাকে লুটপাট করছে। তারা নিজেদের মাতৃভূমি ভাবা শুরু করেছে ইংল্যান্ডকে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাতৃভূমি যেমন ইংল্যান্ড, এদেরও মাতৃভূমি হয়ে গেছে এখন ইংল্যান্ড বা ইউরোপ, আমেরিকা। ধন্যবাদ নাহিদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমি কাইয়ুম ভাইকে কাছে আসতে চাই। কাইয়ুম ভাই, আমরা এতক্ষণ শুনতেছিলাম নাহিদ ভাইয়ের কাছে, বাকি বিল্লার কাছে, মানে আপনার কাছে আমার প্রশ্ন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি শাসনের চেয়ে পাপেট রুলার বা হাতের পুতুল নবাব বসিয়ে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে বেশি আগ্রহী ছিল, যাতে দায়বদ্ধতা ছাড়াই লুণ্ঠন চালানো যায়। এবং আমরা দেখি যে আমাদের প্রশাসনিক যে কাঠামো আছে আর কি, যেমন আমাদের জেলা প্রশাসক শুরু করে আমাদের যে আমলাতন্ত্র, এরাও ধরেন এক ধরনের দায়বদ্ধতাহীন ভাবেই যেমন আপনি এটা খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে
শেখ হাসিনার আমলে, বিগত আওয়ামী আমলে, ফ্যাসিস্ট আমলে যে ইলেকশন গুলো হয়েছে, আমরা জানি যে প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ইলেকশন গুলো হয়েছে। কিন্তু এরা যে এই যে দায়বদ্ধতাহীন হয়ে আছে, দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের আমরা সাজা দিচ্ছি, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অন্যান্য হচ্ছে, কিন্তু ঠিক একই কাঠামো ব্যবহার করে এরা দায়বদ্ধহীন হয়ে শাসন করতেছে। তো তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ঔপনিবেশিক এই লুণ্ঠনকারী মানসিকতাবাদ, দায়বদ্ধতাহীন শাসনের ছাপ আসলে এখনো আমাদের কতটুকু রয়ে গেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ রায়হান। বাকি এবং নাহিদের আলাপ আমি অনেকটা শুনছিলাম। আসলে তোমাদের এই প্রেক্ষাপটটা তো যত বড় ক্যানভাস তোমরা ঠিক করছো আলোচনার জন্য, এটা তো একদিক থেকে খুব বড় পরিসরে আলাপ করার দরকার। আবার ধরো এই সময়ের মধ্যে আমি জানি না তোমার প্রোগ্রাম কতক্ষণের এবং আমাদের দর্শক শ্রোতা কয়জন বা কি, তাও যদি তোমার এটা রেকর্ডেড থাকে ভবিষ্যতের জন্য, যদি মনে করো যে এই আলাপটা কাজে লাগবে, তাহলে এটা হতে পারে। আমি সংক্ষেপে ধরো এটা রেকর্ডেড আছে। আচ্ছা, তো তাহলে আমি দুইটা জিনিস একটু ধরো পয়েন্ট আউট করি, যেটা বাকি কিংবা নাহিদের বাইরে, নাহিদ এবং বাকি আলাপগুলো আমি শুনছি, আমি চেষ্টা করি একটা রিপিটেশনের বাইরে থাকার। নাহিদের প্রথম দিকের আলাপ আমি শুনতে পাইনি। আমার ধারণা যে নাহিদ যে আলোচনা করছে তার মধ্যে অন্তত একটা জায়গা এসেছিল হয়তো, যে ভারতবর্ষে বিশেষত ইস্ট ইন্ডিয়ায়, মানে যেটা বাংলা, বিহার, উড়িষ্যা কিংবা আসাম, এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে মূলত বিজনেস করার জন্য ইউরোপের তখনকার উঠতি যতগুলি দেশ, তার সবাই প্রায় একটা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়েছিল। কারণ ভারতের জিডিপিতে এবং গ্লোবাল জিডিপিতে আমাদের আয়তনের তুলনায় আমাদের কন্ট্রিবিউশন ছিল অনেক বেশি। আজকে আমেরিকার গ্লোবাল জিডিপিতে যে কন্ট্রিবিউশন কিংবা গোটা ইউরোপের যে কন্ট্রিবিউশন, তার যে রেশিও, ভারতের কিংবা ধরো এই সাউথ ইস্ট এশিয়ার কন্ট্রিবিউশনের রেশিও জিডিপিতে এর চেয়ে বেশি ছিল। এবং আমরা অনেকগুলো জায়গায় ধরো অনেক বড় জায়গায় ছিলাম, যেটা হচ্ছে যে নাহিদ হয়তো কারিগরদের কথা বলছে, কিন্তু এর বাইরে ধরো আমাদের শিপিং এ আমরা খুব বড় জায়গায় ছিলাম। আমাদের শিপ ইন্ডাস্ট্রি, আমাদের মশলা, আমাদের খাবার, এগুলি তো ধরো খুবই লাক্সারি এবং ধরো নৈমিত্তিক সমস্ত জিনিসের মধ্যে আমাদের প্রোডাকশনের একটা বড় রকমের কন্ট্রিবিউশন ছিল। সেইটাকে ধরো টার্গেট করে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্য করতে আসছিল, আসার পরে সে রিয়েলাইজ করছিল যে এই বাণিজ্য একচেটিয়া নেওয়ার পরেও বাণিজ্যের চাইতে আসলে তার জন্য অনেক বেশি লাভজনক হচ্ছে খাজনা আদায়ের অধিকার পাওয়া। এবং পলাশির পরে আসলে তুমি যে প্রশ্নটা করলা যে নবাবের প্রতিনিধিদেরকে কিংবা মীর জাফরকে ক্ষমতায় রেখে তারা যে বিজনেসের সাথে যে ক্ষমতাটা চাইছিল, সেটা হচ্ছে দিওয়ানি ক্ষমতা। এবং দিওয়ানি ক্ষমতার এফেক্টটা তুমি বুঝবা যে আসলে 1772-এর মন্বন্তর দেখলে, মানে যখন আসলে এখানে প্রায় প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ মারা গেছে না খায়া, এবং তখনও পর্যন্ত খাজনা আদায় হচ্ছে, অব্যাহত ছিল এক ধরনের একই রকম, মানে খাজনা মন্বন্তরের আগের বছর, মন্বন্তরের বছর কিংবা তারপরের বছর আদায়টা কমে নেয়। তার মানে লুটপাট এবং এক ধরনের, তোমরা যেটাকে এখন পাচার বলতেছো, তখন এটা পাচার ছিল না, ব্রিটিশরা তো এটা দখল করছিল, ব্যবসা করতে আসছিল, এবং পলাশির পরে এটার মধ্যে এক ধরনের তার কর্তৃত্বই দাঁড়াইছিল, যেটা তার আসলে এখান থেকে সে সম্পদ নিতে পারে। তো যাই হোক, যে জন্য আলাপটা করতেছিলাম যে এইটার একটা প্যাটার্নের একটা জায়গায় ছিল যে এইখানে সারা দুনিয়ার মতো ব্রিটিশ কলোনি তো অনেকের ছিল, ব্রিটিশ কলোনির 2-3টা বড় ব্যাপার আমাদের মাথায় রাখা ভালো। এর একটা হচ্ছে ও ব্যবসা করতে আসছে, কিন্তু শুধু ব্যবসা করাটাকে তার আসলে জায়গার মধ্যে রাখে নাই, সে আসলে কলোনি এবং খাজনা আদায় এইটাকে সে নিরঙ্কুশ করতে চাইছে।
এবং এই যে রেন্ট সিকিং কাজটা মানে রাষ্ট্রের যে রেন্ট সিকিং এর যে মূল কাজ, সেই জিনিসটা সে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারছিল। এবং যেটা বলতে দিয়ে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এই খাজনা আদায়টাকে নিরঙ্কুশ করার জন্য এখানে তার শিক্ষা বিস্তার বলো, ব্যুরোক্রেসি বলো, এবং পরবর্তীতে জমিদার বলো, যেখানে যারা জমিদার ছিল এরা তো জমিদার ছিল না, এরা আসলে খাজনা আদায়কারী, ব্রিটিশের খাজনা আদায়ের সহায়ক শক্তি ছিল, যেমন এক ধরনের ইজারাদারের মতো। মানে রেভিনিউ কালেকশনে ব্রিটিশদের পক্ষে সে এক ধরনের কি বলা যায় যে এক ধরনের এদেরকে আমলাদের অনুসারী একটা আসলে এজেন্সি বলতে পারে, যে ব্রিটিশদের এজেন্ট হিসেবে সে জমিদারি থেকে খাজনা আদায়টাকে আসলে সে সহায়তা করছে। তার মানে এইখানে খাজনা আদায়টাই ছিল তার মূল লক্ষ্য। এবং খাজনা আদায়টা করতে গিয়ে তার কখনো বাড়াবাড়ি হয়েছে, কখনো কম হয়েছে, কখনো বিদ্রোহের মুখে পড়ছে, কখনো বিপ্লবের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কখনো স্বাধীনতা যুদ্ধের মতো ঘটনা ঘটছে। এবং এগুলি তখন যেহেতু ব্রিটিশদের মধ্যে এক ধরনের সভ্যতার উন্মেষ ঘটছে ওইখানে, ওইখানকার পার্লামেন্টের সিস্টেম যেহেতু অনেক বেশি পাওয়ারফুল ছিল, এবং এক ধরনের চিন্তা ভাবনা যে তারা একটা ক্রেডিট সারা দুনিয়ার উপরে, ইউরোপের মধ্যে তারা সুপ্রিমেসিটা নিতে চাইতেছিল, যে তারা সারা দুনিয়াকে শাসন করার মতো যোগ্য হয়ে উঠছে, কারণ সারা দুনিয়ার মধ্যে তাদের ভাষায় বাকিরা সব বর্বর, এবং তাদেরকে প্রত্যেককে তাদের শিক্ষিত করা এবং তাদেরকে আসলে শাসন করার জন্য উপযোগী করে গড়ে তোলার একটা দায়িত্ব হিসেবে তারা এই সমস্ত কলোনি বানাইতেছে। কলোনি তারা লুটপাটের জন্য করতেছে এরকম না, কলোনি তারা করতেছে যে আসলে এই সমস্ত কলোনিয়াল পিপলের কাছে তার সভ্যতার একটা দায় আছে যে এদেরকে সভ্য করে তুলতে হবে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট যখন করা হচ্ছে 1757 পরে 1857 যখন আসলে এইখানে এই সমস্ত খাজনা আদায় এবং কোম্পানির লুটপাটের বিরুদ্ধে এবং অন্যান্য অনাচারের বিরুদ্ধে যখন সিপাহী বিদ্রোহটা একটা সর্বভারতীয় রূপ নিচ্ছে, এবং এখানে একটা স্বাধীনতার রূপ নিচ্ছে, এবং স্বাধীন একটা ভারতের স্বাধীনতা রিক্লেম করার মতো অবস্থা হয়েছে। তারপরের বছর মানে এই যুদ্ধে ব্রিটিশরা যে তারপরে যে ভারত শাসন আইন বানাইলো, ভারত শাসন আইনের তুমি বুঝবা যে এই আইনের প্রিয়াম্বল যদি দেখো যে কেন তারা ভারত শাসন আইন বানাইতেছে। ভারত শাসন আইন বানাইতেছে যে ভারতীয়দেরকে এই দেশ শাসনের জন্য আসলে যোগ্য করে তোলার দায়িত্ব হিসেবে সে ভারত শাসন আইন বানাইতেছে। নর্থদের যে এখানে ভারতের উপরে সে এখানে লুটপাট করতেছে, চুরি করতেছে, একচেটিয়া ব্যবসা করতেছে, একচেটিয়া খাজনা তুলতেছে, এবং যারা আসলে খাজনা দিতেছে না তাদেরকে সাঁওতালদেরকে কিংবা আদিবাসীদেরকে কচুকাটা করতেছে, বিভিন্ন জায়গায় বিদ্রোহ দমনের জন্য ক্যান্টনমেন্ট বসাইতেছে, এইগুলি সে বলতেছে এবং ভারতের ব্রিটিশ পার্লামেন্ট সে মনে করতেছে যে আসলে সে এইখানে তার সভ্যতা ছড়াইতেছে, এবং ওইখানকার লোকজন ওইখানে এক ধরনের এই ভারতে যারা পাঠাইছে, একটা হচ্ছে কোম্পানি ব্যবসায়ী গ্রুপ, আরেকটা হচ্ছে আসলে নাহিদ যেটা উল্লেখ করছিল যে 1772 যেখানে ফোর্ট উইলিয়ামে যে হাইকোর্ট বানাইলো, মানে এখানে কোর্ট বানানো হয়েছে, আদালতের মানে এরকম আইন বানানো হইতেছে, এবং আরেকটা যেটা করা হইতেছে যে একই সাথে আমলাতন্ত্র, মানে এখানে শাসন করতেছে কারা, শাসন করতে আসতেছে দেখো ইন্ডিয়ান সেক্রেটারি করা হচ্ছে, সেক্রেটারিকে মানে পার্লামেন্ট একজন সেক্রেটারিকে পাঠাইতেছে ভারত শাসন করার জন্য, এবং এখানে এসে সে গভর্নর হইতেছে, গভর্নর জেনারেল হইতেছে, এবং এই গভর্নর জেনারেল তার মতো করে তার আইন বিভাগ এবং শাসন বিভাগকে সে কন্ট্রোল করতেছে। এবং এইখানে তারপরে সে এই আমলাতন্ত্র এবং এই শাসন বিভাগ এবং বিচার বিভাগ মিলে যখন আসলে দেশ শাসন করতে গিয়ে বিদ্রোহ দমায় শেষ করতে পারতেছে না, তখন তারা মনে করতেছে এখানে পলিটিক্স ইন্ট্রোডিউস করা দরকার, পলিটিক্যাল পার্টি বানানো দরকার। এবং 1857 অভ্যুত্থান মানে স্বাধীনতা লড়াইয়ের পরে 1885 এসে তারা আসলে
পার্টি বানাইতেছে, কংগ্রেস বানাইতেছে। 1861-তে সে কাউন্সিল অ্যাক্ট বানাইতেছে, মানে ইন্ডিয়ানদের মধ্যে থেকে কিংবা আসলে ব্রিটিশদের মধ্যে থেকে ইন্ডিয়ার এখন যাদেরকে আমরা বাংলাদেশে এখন যাদেরকে আমরা পার্লামেন্ট মেম্বার মনে করি কিংবা জনপ্রতিনিধি মনে করি, তো সেই কাউন্সিলর বা এখনো যে আমরা কাউন্সিলর মনে করি, এই কাউন্সিলর কিভাবে হবে, কারা কাউন্সিলর হবে, প্রত্যেকে কাউন্সিলর আসবে, কাউন্সিলর কতটা ইলেক্টেড হবে, কতটা সিলেক্টেড হবে, কতটা অ্যাপয়েন্টেড হবে, কোন পথে আসলে সিলেকশন হবে, এই ব্যবস্থাগুলি আসলে ইন্ট্রোডিউস করতেছে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তুমি 1858-তে পাইতেছো ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট, পাইতেছো 1861-তে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং একটা হচ্ছে ধরো এই দুইটা মিলে হচ্ছে ইন্ডিয়ান শাসনতন্ত্র বা ইন্ডিয়ার সংবিধান। ব্রিটিশরা এখানে একটা সংবিধান দিতেছে এবং এটার জন্য সে পলিটিক্স ইন্ট্রোডিউস করতেছে। 1885-তে সে আসলে কংগ্রেস বানাইতেছে এবং কংগ্রেসে একজনকে ডেপোর্ট করতেছে, একজন লর্ডকে, লর্ড হিউম এসে এখানকার ভারতীয়দেরকে শিখাইতেছে রাজনীতি কিভাবে করতে হবে, দাবি দাওয়া কিভাবে করতে হবে, সরকারের সাথে রাউন্ড টেবিল করবে নাকি আসলে মেমোরেন্ডাম দিবে নাকি আসলে ধর্ণা দিবে, এই আচার আচরণগুলি, রাজনৈতিক আচরণগুলি তারা শেখানোর জন্য এখানে ধরো লর্ড হিউমকে অ্যাপয়েন্ট করতেছে। এবং লর্ড হিউম 1885-তে কংগ্রেসের আসলে সভাপতি হিসেবে কাজ করতেছে। তো এইটা আমি বলতেছি এই জন্য যে ব্রিটিশ কলোনির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সাধারণভাবে স্বাধীন রাষ্ট্রে কি হয়, স্বাধীন রাষ্ট্রের সমাজের ভেতর থেকে রাজ্য গড়ে উঠতেছে, রাজ্য আসলে রাষ্ট্র হয়ে উঠতেছে, মানে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের দিকে যাইতেছে। এটা আমরা ব্রিটিশ মডেল দেখি, মনে করি যে এটাই হচ্ছে ক্লাসিক্যাল পথ। কিন্তু ভারতে তুমি দেখবা যে ভারতের রাষ্ট্র নাজেল হইতেছে আমেরিকা থেকে একটা রাষ্ট্র কাঠামো, ইন্ডিয়াতে একটা সংবিধান আকারে দিচ্ছে, ভারত শাসন আইন, ভারতের কাউন্সিলর কিভাবে নিযুক্ত হবে এটার জন্য দিচ্ছে হচ্ছে এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং এটা কিভাবে ফাংশন করবে এর জন্য সে পার্টি বানাইতেছে। এবং পার্টি আসলে পার্লামেন্টে যখন যাবে, আমি জাম্প করতেছি, পার্লামেন্ট যখন বানাইতেছে তখন পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে, পার্লামেন্ট কতদিন থাকবে, পার্লামেন্টের মেয়াদ কতদিন হবে, পার্লামেন্টে বাজেট কিভাবে হবে, এবং বাজেটের ক্ষেত্রে পার্লামেন্টারিয়ানদের কতদূর কথা বলার থাকবে, কতদূর কথা বলার থাকবে না, ধাপে ধাপে এই যে সংবিধানের সংশোধনের ভেতর দিয়ে আস্তে আস্তে 1935-এ হচ্ছে ভারত শাসন আইনের সর্বশেষ মডিফাইড অবস্থাটা রেখে গেছে। আমি এটা বলতেছি এই জন্যে যে ভারতে রাজনীতি শুরু হয়েছে আমলাদের হাত দিয়ে, এবং এই আমলারা ঠিক করছে যে রাজনীতি কারা করবে, আমলারা ঠিক করছে রাজনৈতিক দল কিভাবে হবে, রাজনৈতিক দল ঠিক করে নাই আমলাতন্ত্র কেমন হবে, রাজনৈতিক দল ঠিক করে নাই গভর্নর কি ক্ষমতা থাকবে, গভর্নর যে ভাইসরয় কিংবা আসলে সেক্রেটারি, সে এসে ভারতের পলিটিক্যাল পার্টি প্রসেস কি হবে এইটা এখানে সে ইন্ট্রোডিউস করছে। সেইটা যে ইন্ট্রোডিউস করছিল, এবং বাজেট শব্দটা এটা হচ্ছে 35-এর কনস্টিটিউশনে গেলে এখনো পাবা যে আমরা যে পদে বাজেটটা প্রণয়ন করি, যেভাবে আসলে বাজেটের পুরো চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটা তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফেডারেল পার্টি এবং প্রভিন্সিয়াল পার্টি দুই পার্টি পাবা। দেখবা যে পাকিস্তান আমলে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, মানে 35-এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এবং 35-এর কনস্টিটিউশন থেকে পাকিস্তান নেওয়ার পরে পাকিস্তান থেকে এটা বাংলাদেশ নিচ্ছে। ওই জায়গাটার মধ্যে কোনো ধরনের এমনকি শব্দগত পরিবর্তন তো এসে অর্থে নাই। আমি এই কথাটা বলতেছি যে এইটা হচ্ছে ইন্ডিয়ার মানে কলোনিয়াল ইকোনমিক প্রসেস, যে কলোনির ইকোনমিতে কি হবে, খাজনাটা কিভাবে উঠবে, খাজনাটা কিভাবে খরচ হবে, এবং খাজনাটার হেড কিভাবে আসলে কোথায় কোনটা চলে যাবে, এই পদ্ধতিটা ব্রিটিশরা যেটা চালু করছিল পাকিস্তান আমলে সেটা হুবহু ছিল প্রায়, বাংলাদেশ আমলে এসেনশিয়ালি সেই জায়গাটা আছে। প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্যাটার্ন কি চেঞ্জ হয়েছে? ভূমি খাজনা ছিল ধরো তখনকার প্রধান খাজনা, এখন ভূমি খাজনা প্রধান খাজনা, ভূমি তোমার নাই, ভূমির উপর থেকে ধরো খাজনা প্রায় মাফ করে দেওয়া হচ্ছে। খাজনা কোথায় আসছে? ব্যাটে আসছে। খাজনা কোথায় আসছে?
তুমি যে শিল্প উৎপাদন করো তার কাঁচামালের উপরে আসছে। খাজনা কোথায় আসছে? যে তুমি শিল্প উৎপাদন করার পরে তুমি যখন মার্কেটে দাও তখন আসছে, মার্কেট থেকে যখন রিটেলারের কাছে যায় তখন আসছে। তার মানে একটা পণ্যের উপরে 4 ভাগ করে হয়তো ধরো সে খাজনা আরোপ করতেছে। এবং এইবারের যে বাজেট, এই 9,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে এই গভর্নমেন্ট এখনো পর্যন্ত ধরো স্বপ্ন দেখতেছে যে 6.5 লক্ষ কোটি টাকা সে এই রেভিনিউ হিসাবে কালেক্ট করবে। এই রেভিনিউ এই 9.5 লক্ষ আর এই 6.5 লক্ষ কোটি টাকার মধ্যে 5 লক্ষ কোটি টাকাই হচ্ছে এনবিআর এবং এনবিআর এর বাইরের কিছু ইনকাম, যেমন ধরো তোমরা কোর্ট ফি দাও, যেমন ধরো আসলে রেজিস্ট্রি অফিস থেকে আসে, মানে এনবিআর এর মাধ্যমে আসে না, এটা অন্যান্য সোর্স থেকে আসে। আর এনবিআর এর মাধ্যমে কি আসে? ইনকাম ট্যাক্স আসে, শুল্ক আসে, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এই সমস্ত জিনিসটা মিলে এসে এই খরচটা একটা অদৃশ্য খাজনা হয়েছে। কি পার্থক্য হয়েছে? খাজনাটা ব্রিটিশ আমলে জমিদারকে আমরা সরাসরি দেখতাম যে সে আইসা খাজনার জন্য পেয়াদা পাইক নিয়ে বাড়ি থেকে আসলে কৃষককে ধরে নিয়ে যেত, গোড়াত করতো, ওইখানে বন্ধ করে রাখতো, আর তার জমিতে নীল চাষ করানোর জন্য তাদের পেদানি দিত, আর ধরো তাদেরকে আসলে তাদের জীবনযাপনের উপরে সরাসরি এক ধরনের কন্ট্রোল স্থাপন করত। এই হচ্ছে ব্রিটিশ কায়দার সাথে পার্থক্য হচ্ছে এখন তুমি খাজনা পরিশোধ করো, কিন্তু কোথায় তুমি পরিশোধ করো তুমি জানো না। তুমি মনে করো তুমি তোমার কপাল এবং বাজারকে সমার্থক মনে করো যে তুমি যা রোজগার করো কপালের দোষে এটা দিয়ে আসলে অভাব যায় না, কারণ বাজারে গেলে তুমি দেখো ওষুধের দাম বাড়ছে, তোমার বাচ্চার আসলে কাপড়ের দাম বাড়ছে, তোমার আসলে বিদ্যুতের বিলের দাম বাড়ছে। এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ তুমি আসলে পে করো, মোবাইলের পে করো, তুমি আসলে যা যা পে করো তার সবকিছুর মধ্যে আসলে তুমি একটা বড় অংশ পে করো খাজনা হিসাবে, কিন্তু এটা তুমি দেখতে পাবো। এই হচ্ছে তোমার ডেভেলপমেন্ট। এবং এই খাজনা হচ্ছে তুমি এখন মোবাইলে 56 টাকা পে করো 100 টাকার মধ্যে, কিন্তু এই রিক্সাওয়ালা জানে না যে 100 টাকা ভরার পরে যে 56 টাকা এখান থেকে সরকার তার কাছ থেকে খাজনা তুলে নেয়, এটা সে জানে না। জানার কারণে সে মনে করে যে তার জীবন যেহেতু চলতেছে না, তাকে যেন একটা কার্ড দেওয়া হয়, তাকে যেন কয়টা টাকা দেওয়া হয়, আর হাসপাতালে গেলে যেন সে চিকিৎসাটা পায়, ওষুধের দাম, এইরকম একটা স্ট্রাগলের মধ্যে সে তার অদৃশ্য শক্তির সাথে সে একটা লড়াই, এবং এই লড়াইটা সে আসলে দানা বাঁধাইতে পারে। এবং আমরা যারা এখানে পলিটিক্স করছি, আমরা ধরো শ্রেণী শত্রু দেখছি কিন্তু আমরা রাষ্ট্র দেখি নাই, আমরা রাষ্ট্র দেখছি কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক পদ্ধতিকে দেখি নাই। এবং এইখানে যে সবচেয়ে বড় জমিদার এখন হচ্ছে রাষ্ট্র নিজে। রাষ্ট্রের চাইতে বড় জমিদার যে আর বাংলাদেশে নাই, এই জিনিস আসলে আমরা দেখতে পাই না। এখন রাষ্ট্রের এই যে অদৃশ্য জমিদারি, এবং এই জমিদারির কারণে যে টাকা সে কালেক্ট করে, এই টাকা যেরকম 35-এর গভর্নর জেনারেল এইটা কোথায় আলাপ করবে, আলাপ করার সুযোগ ছিল না। এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে, আমি এইবারও বলছি যে এখানকার পার্লামেন্ট মেম্বারদের সবার আগে আসলে যদি তারা নিজেদেরকে পার্লামেন্ট মেম্বার বানাইতে চায়, তাহলে তার সবার আগে তার দাবি করা উচিত যে পার্লামেন্টারিয়ান প্রসিডিউর বলে একটা জিনিস আছে, কার্যপ্রণালী বিধি বলে। ওই যে বলে যে আপনি কত 372 ধারায় আসেন, কি আসলে অমুক বিলে আসে, বিল আনেন। এই যে পদ্ধতিগত যে সংসদ পরিচালনার যে পদ্ধতি, সে পদ্ধতির 111-তে গেলে দেখবা যে বাজেট প্রণয়নের ব্যাপারটা ওইখানে আছে, যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বারদের কি করার আছে, তুমি দেখবা যে হি হ্যাজ নাথিং টু ডু। এমনকি পার্লামেন্টের যে বাজেটটা আসে, এই বাজেটটা কোনো কমিটিতেও যায়, থাকে না যে অর্থ ফাইন্যান্স কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি। 113-11 একদম পরিষ্কার করে বলা আছে সেই বাজেটটা কোনো কমিটিতে যাবে। তার মানে এখানে যখন খাজনা প্রণয়ন করা হয়, খাজনা উত্তোলনের কায়দা এবং খাজনাটা কোথায় খরচ করবে সেই জায়গাটা যখন আসলে সে নির্ধারণ করে, এইখানে হচ্ছে রাষ্ট্র সবচেয়ে গণতান্ত্রিক এবং সবচেয়ে অ্যাবসলিউট পাওয়ার সে চর্চা করে এই জায়গাটার মধ্যে। সারা বাংলাদেশ মানে তোমার এই সংবিধানের মধ্যে তুমি দেখবা যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই,
কিন্তু তার একটা ক্ষমতা আছে, সংসদ কোনো একটা আইন করলে সে একটা আইন যদি তার পছন্দ না হয় সে বলতে পারে এটা পুনর্বিবেচনা করে। এই পুনর্বিবেচনা করার যে ক্ষমতা, এই ক্ষমতাটার মধ্যে একটা এক্সেপশন আছে। এই ক্ষমতাটা হচ্ছে যদিও পুনর্বিবেচনার কোনো করলো না করলো তাতে কিছু যায় আসে না, মানে না করলেও এটা একটা সময় গিয়ে আইন পরিণত হয়। কিন্তু এই কনস্টিটিউশনের সবচেয়ে ম্যাজিক্যাল ক্ষমতা হচ্ছে এই যে এইরকম যে টুটু জগন্নাথ রাষ্ট্রপতি, তার যে আসলে ফেরত পাঠালে কিছু হয় না, সেই কারণে তাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে অ্যাকসেপ্ট অর্থ বিল। অর্থ বিলকে সে পার্লামেন্টে পুনর্বিবেচনা করার জন্য পাঠাইতে পারে। মানে এটা কিছুই হবে না, 15 দিন পরে পাস হবে, 1 মাস পরে পাস হবে, কিন্তু এইটুকু পুনর্বিবেচনা করার ক্ষমতা রাষ্ট্রপতি দেওয়া হয় না। তাহলে আমি বলতেছিলাম যে এই যে সংবিধানের অগণতান্ত্রিক জমিদারিটা, এটা আসলে অ্যাবসলিউটলি এর প্রাণভ্রমরা হচ্ছে, অর্থনীতির প্রাণভ্রমরাটা হচ্ছে এইরকম ব্রিটিশ কলোনিগুলির ক্ষেত্রে বাজেটে। এবং এই বাজেটকে রাখা হয়েছে গভর্নর জেনারেলের বেলায় যেরকম সমালোচনা করতে পারবে কিন্তু কিছু করতে পারবে না, সেই রকম হুবহু একই ক্ষমতা রাখা হয়েছে। 3টা জিনিসকে তোমরা চাইলে আমি 3টা জিনিস মানে একসাথে দিয়ে দিতে পারি, প্রিন্ট করে দেখতে পারো। 35-এর বাজেটের চ্যাপ্টার, পাকিস্তান আমলের বাজেটের চ্যাপ্টার এবং বাংলাদেশ আমলের সংবিধানের বাজেটের চ্যাপ্টার। 3টা চ্যাপ্টারকে আমি দিয়ে দেই, কালকে তোমরা এটা দিতে পারো। এবং এটা এখন তো অনেক আছে, তাদেরকে বললেই অনুবাদ করে দিয়ে দেবে। তো আমি এই কথাটা বলতেছিলাম এই কারণে যে তোমরা যে সেই গালেগাল বলতেছো, সেই গালেগালের মধ্যে পার্থক্য হয়েছে, আগে ব্রিটিশরা নিজেরা এটা করতো, সে তার এটা কলোনি ছিল, এখান থেকে সে নিয়ে যেত, তার জন্য সে আইন বানাইছিল। রেন্ট সিকিং, বাণিজ্যের উপরে তার অ্যাবসলিউট আইন, জমিদারি তার আইন। বাংলাদেশের জমিদারি, এই যে আমাদের মার্ক্সবাদীরা সামন্তবাদ পড়ে মনে করে যে সামন্তীয় কায়দাবোধ জমিদারি, ভারতবর্ষের জমিদারি যেটা নাহিদ হয়তো আলাপ করছে যে ভারতের যে সামন্ত আর ইংল্যান্ডের সামন্ত কোনোদিন একরকম ছিল না। এবং ব্রিটিশ যখন আসলে এদেরকে সামন্ত বানাইছে, ওদেরকে ট্রেনিং দেওয়া লাগছে সামন্ত হওয়ার জন্য, ওরা সামন্ত ছিল না, ওরা আইন করে জমিদার বানানো হয়েছে। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত করে, এই বন্দোবস্ত অনুযায়ী এখানকার বিজনেসের ক্যাপিটালকে জমিতে ফেরত নেওয়ানোর জন্য এবং বাইরের ক্যাপিটালকে এখানে একচেটিয়া করার জন্য 1805 সালে এখানে সে কটন ইন্ডাস্ট্রি করছে। মার্ক্স যে বছর জন্মাইছে এই বছর ভারতে কলকাতায় প্রথম কটন ইন্ডাস্ট্রি করছে। আর কলকাতা তখন হচ্ছে সারা দুনিয়াতে কটন এক্সপোর্ট করে, দুনিয়াতে মানে অনেক রাজার পরিবারে বিয়ে হয় না এখান থেকে মসলিন না গেলে। 3 বছর আগে আসলে বিয়ের জন্য মসলিনের অর্ডার করতে হয়। এখানকার কাপড় না গেলে আসলে অনেক লাক্সারি তাদের আসলে এই সমস্ত রাজ পরিবারে হয় না। তো সেই রকম সময় ব্রিটিশরা এখানে কাপড়ের কল বসেছে এবং এগুলি সব আইন করে বানাইছে। এখানকার জমিদারি আইন করে বানাইছে, এখানকার এই যে রেন্ট সিকিং এই ক্ষমতা আইন করে 1786 দেশে ধরো এই যে দ্বৈত আইনের কথা বলা, একটা দ্বৈত আইন হচ্ছে যে জমিদারি হচ্ছে আর এরা নবাব হচ্ছে মীর জাফর আর খাজনা তোলার অধিকার হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ওই সময় প্রথম ঘুষ চালু হয়েছে। তো এটা এখন বিস্তারিত আলাপ করতে পারবো না, আমি আলাপটা শেষ করি এখানে, এটার জন্য আলাপটা করা যে বাংলাদেশের এই যে ধরো ক্যারেক্টার রাষ্ট্রের যে অন্যান্য রাষ্ট্রের সাথে ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্রের যে ক্যারেক্টারের পার্থক্য, দুনিয়ার অন্যান্য উৎপাদনের পদ্ধতির সাথে এইখানকার এশিয়াটিক মোড অফ প্রোডাকশন যেটা বলছিল মার্ক্স, যেটা নিয়ে মার্ক্স নিজে একটু কনফিউজড হয়ে গেছিল যে আসলে ভারতে এসে তার বিষয়গুলি মিলতেছে না কেন। সে একটা সময় থেমে পড়ে, তার লেখালেখি বন্ধ করে, যে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন তার আলাদা করে পড়ার আগ্রহ ছিল। এইখানে যে ধরো মোড অফ প্রোডাকশন আলাদা, দুর্ভাগ্যজনক ভাবে সে কলোনিকে ওইভাবে বুঝতে পারেনি। কলোনিয়াল মোড অফ প্রোডাকশন নিয়ে তার আসলে তার সময় এটা তার সামনে ওইভাবে আসে নাই, সে এটাকে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন মনে করছে। কিন্তু সে যখন আসলে ভারতকে দেখতেছে এটা হচ্ছে কলোনিয়াল মোড অফ প্রোডাকশনের মধ্যে গেছে। তো যেটা বলতেছিলাম যে এই জায়গাগুলির মধ্যে থেকে ব্রিটিশরা যেরকম ধরো 3-4 রকমের আইন বানাইছিল, ধরো একটা আমরা তো আইন বলতে এখনো পর্যন্ত বুঝি যে দেওয়ানি আর ফৌজদারি আইন, বাজেটকে তো এখন অর্থনৈতিক আইন হিসেবে আমরা পড়ি না,
সমাজে যে একটা অর্থনৈতিক আইন আছে, রাষ্ট্রের যে অর্থনৈতিক আইন আছে, রাষ্ট্রের যে রাজনৈতিক আইন আছে, রাষ্ট্রের যে প্রশাসনিক আইন আছে, এই জিনিসগুলো তো আমরা আইন হিসেবে মনে করি না। আমরা আইন মনে করি উকিলরা মারামারি আর জমি জমা নিয়ে যে মামলা করে ওই জায়গাটাকে মনে করি আমরা আইনের জায়গা। আর পলিটিক্স যে ব্রিটিশরা যে এখানকার পলিটিক্স এর জন্য আইন বানাইছে, এখানকার ইকোনমির জন্য আইন বানাইছে, এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আইন বানাইছে, এবং এখানকার কলোনি যে সে চালাইছে আইন দিয়ে, এইটাকে সে গোপন করতে পারছিল। এটা গোপন করার পরে নতুন এই এখানকার যাদেরকে তোমরা আমরা বোকা মনে করি, বুর্জুয়ারা, কিন্তু এখানকার রেন্ট সিকারদেরকে যে আমরা বোকা মনে করি, তারা যেটা করতে পারছে যে এখানকার খাজনাকে সে আড়াল করতে পারছে। এখান থেকে যে সে খাজনা তুলে এবং খাজনার টাকা যে সে আত্মসাৎ করে, উন্নয়নের বাজেটের টাকা যে সে জবাবদিহিতা জায়গা থেকে বের করে লুটপাট করে, এইটা আমরা জনগণের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, নতুন রাজনীতির অর্থনৈতিক ব্যবস্থা, কলোনিয়াল অর্থনৈতিক সিস্টেমকে আমরা আসলে এখানে এক্সপোজ করতে পারি নাই, পিপলের কাছে নিতে পারি নাই। একটা হাসিনার বিরুদ্ধে, দানবতন্ত্রের বিরুদ্ধে লড়তে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটের যে সিলসিলা, এর যে ধরো কায়দা, এইটাকে আমরা আসলে ওইভাবে ফোকাস করতে পারি নাই। অর্থনৈতিক সংস্কারের আলাপটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা দেখবো যে আসলে এখানে আরেকটা বিকাশ তারা ঘটাইছে, যে খাজনা পেছনে লুকাইছে। আর দ্বিতীয়ত জমির বদলে এখন সে আসলে ব্যাংকের মালিকানা নিচ্ছে, ব্যাংকের আইন, ব্যাংকের ধরো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির যে আইন বানাইছে, এই আইনগুলি এরকম যেটার যে ফাইন্যান্স ডিভিশন বাংলাদেশ ব্যাংকের উপরে যে মাতব্বরি করে, বাংলাদেশ ব্যাংক যে আর কোনো রেগুলেটরি বডি হিসেবে কাজ করতে পারে না, কিংবা এই যে বাংলাদেশ ব্যাংক বড় ব্যাংকের সহায়তা নিয়ে এখান থেকে আসলে টাকা বাইর করে ফেলা যায়, ব্যাংক খায় ফেলা যায়, এবং ব্যাংক খায় ফেললে যে আবার ব্যাংকে টাকা দিতে হয়, এবং এই টাকা যে আসলে আমরা আবার এই কি বলে বাজেট থেকে যেরকম ঋণ পরিশোধ করি, আমরা যেরকম ব্যাংকে ধরো টাকা ঢুকাই, এই যে অর্থনৈতিক এই এখানকার অর্থনীতির যে আসলে পিকুলিয়ার ক্যারেক্টার, এইটা আমাদের এখানকার লেফটরা আমরা আসলে যারা প্রপিবল পলিটিক্স করতে চাই, আমরা আসলে এটাকে এখানকার বাস্তবতার মধ্যে দেখি নাই। তো এই জায়গাগুলি আমাদের দেখতে হবে যে ব্রিটিশরা লুটপাট করতো, এখনো লুটপাট করে, কিন্তু তারা আসলে কি কি ডেভেলপমেন্ট এরা ঘটাইছে, এবং সেই ডেভেলপমেন্টের জায়গাটাকে আসলে আমরা কিভাবে রুখতে পারি, সেই জায়গাটা যদি আসলে আমরা বের করতে পারি, তাহলে না যেটা বলছিল কিংবা আসলে বাকি যেটা বলছিল যে এইখানে অলিগার কি বললেন টার্ম, আমি তো টার্মের মধ্যে যাইতে চাই না, এই সমস্ত টার্মে এগুলি মধ্যবিত্তদের খুব পছন্দ। এটা ধরো যেই কথা বললে মানুষ একটু না বুঝতে পারে, এরকম কথা বললে নিজের একটু জ্ঞানী দেখানো খুব সহজ হয়। এবং আমরা যারা ধরো একটু পড়াশোনা করি, আমরা প্রথমে অন্য কিছু বুঝি আর না বুঝি টার্মিনোলজিকে আমরা ধরে খুব পছন্দ করি, এবং আমরা টার্মিনোলজি দিয়ে আসলে এই বাস্তবতাকে, বাংলাদেশের বাস্তবতাকেও এই সমস্ত টার্মিনোলজির মধ্যে ঢুকাইতে চাই। কিন্তু আমি এইটা নিয়ে এখানে বাকি আছে বলে বলতেছি, তোমাদের যারা শুনবে, যে এই টার্মিনোলজি গুলি কোনোটাই আসলে বাংলাদেশের জন্য খাপ খায় না। এগুলি যেখান থেকে আমরা আমদানি করি, এই টার্মিনোলজির ভিতর দিয়ে যখন আমরা বাংলাদেশকে দেখতে চাই, তখন আমরা আরেকটা ভুলের মধ্যে যাই। এইখানকার বুদ্ধিজীবী তার সবচেয়ে বড় রকমের অপরাধ হচ্ছে যে আসলে বাংলাদেশে এই টার্মিনোলজিটা আসলে কোন কারণে এসে মানে এখানকার জন্য সে কি টার্ম ভাষাটা ব্যবহার করতে পারে না। আমি বলি যে উকিল মুন্সির কাছ থেকে শিখো, সেই লোক আসলে অ্যাকুরেট শব্দটা বলতে পারে, তার কষ্টের কথাটা তো উকিল মুন্সি যেভাবে বলতে পারে, আমাদের কবি তারাপদ রায় যেভাবে বলতে পারে, আমাদের বুদ্ধিজীবীরা যারা ইউরোপে গিয়ে একটু পড়াশোনা করে আসে, তারা কোনোভাবেই বাংলায় ধরো মানুষের ভাষায় কথাটা বলতে পারে না। তো ওইটাও একটা প্রবলেম, যে ধরো আমাদের এখানকার সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা ঝামেলা। তো ওইগুলিকে মিলে আমার কাছে মনে হয় যে এই ব্যাংক কিভাবে খায়, খাজনা কিভাবে তুলে, বাজেট কিভাবে আসলে হয়, এবং এখানকার অর্থনীতির সবচেয়ে বড় লুটেরা কারা। পুঁজিপতিরা লুটপাট করে না, আমি এটা বলতেছি না, পাচারকারীরা লুটপাট করে না, এটা বলতেছি না, কিন্তু রাষ্ট্র নিজে যত বড় মাস্তান, রাষ্ট্র নিজে যত বড় জমিদার, তার তুলনায় এগুলি জমিদার অনেক ছোট, এবং এই জমিদাররা অনেক ছোট বলে এই কথাটা বলে শেষ করি, যে এরা রাষ্ট্রের স্টেক হোল্ডার হইতে চায়। এখানে আরেকটা প্রবণতা হচ্ছে না, একসময় ব্যবসায়ীরা চাঁদা দিত রাজনৈতিক দলগুলিকে, তারা মনে করতো যে
বাপ আমি ব্যবসা করবো, আমি আসলে যাব না। এখন প্রত্যেকে যে আসলে ব্যবসা করতে গেলে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারে যে তার ব্যবসাটা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সে বুঝতে পারে যে এখানে খাজনা তোলা হচ্ছে সবচেয়ে লাভ, আর খাজনা তোলাকে অব্যাহত রাখতে হলে রাজনীতি হচ্ছে তার চেয়ে সবচেয়ে গ্যারান্টেড জায়গা। সেই জন্য সে রাজনীতি ইন্ট্রোডিউস করে। এইখানকার পুঁজিপতি যেগুলিকে আমরা ধরো এখানকার চোর বাটপার যাই মনে করি, এইগুলিও নিজে আসলে বুঝতে পারে যে এইগুলি নিজে কোনো ব্যবসায়িক প্রক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশে টাকা বানানো যায় না। টাকা বানানোর জন্য রাষ্ট্রের কোনো না কোনো অনুকম্পা কিংবা রাষ্ট্রের মালিকানা কোনো না কোনো ভাবে হস্তগত করতে হয়। সেই জন্য নিজেই আসলে রাষ্ট্রের উপরে এমপি হয়, মন্ত্রী হয়, কিংবা আসলে কোনোভাবে এটাকে কন্ট্রোলে নিতে চায়। এই প্রক্রিয়াটা আসলে বোঝার ক্ষেত্রে আমি মনে করি যে 1757 থেকে অন্তত যদি আমরা না বুঝি, তাইলে এখানকার অর্থনীতিটার বিরুদ্ধে মানে এই অর্থনৈতিক লড়াইটা আমার কোন জায়গা থেকে কোন জায়গায় করতে হবে সেটা ধরতে পারবো। ওরা যে বাজেট ধরায় দেয়, বাজেটের ডাটা নিয়ে যদি আসলে তার সাথে আমি ফাইট করি, তাইলে আসলে আমি তার সাথে লড়াইটা করতে পারবো। সো এইটুকু হচ্ছে আমার কাছে মনে হয় পলাশী দিবসের লুটপাটের শেখালেখা বলার ক্ষেত্রে সংক্ষেপে বলতে চাইলাম, কিন্তু আসলে সংক্ষেপে পারলাম না মনে হয়। তাও এই আমার এই দিকটা আমার দিক থেকে ধন্যবাদ কায়েম ভাই। মানে আসলে আপনাকে আমি আরো কিছু কোশ্চেন করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনার এইগুলোর উত্তর দিয়ে ফেলছেন। তো আমি এবারে মানে একবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমি আসলে সবার কাছ থেকে একটা করে কমেন্ট নেব। আমি নাহিদ হাসান ভাইয়ের কাছে প্রথমে যেতে চাই। নাহিদ ভাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যত আইন ও প্রশাসনের ঊর্ধ্বে অবস্থান করতো, এটা আপনার বক্তব্যে এসেছে, কায়ুম ভাইয়ের বক্তব্যে এসেছে। মানে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অপরাধ, দুর্নীতি, অর্থ পাচারের সাথে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা আইনের আওতার বাইরে থেকে যান, ঠিক একই কায়দায় মনে হচ্ছে। তো আমাদের সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামোর কোন কোন দুর্বলতা এই দায় মুক্তিগুলোর সংস্কৃতি তৈরি করে? পলাশীর 269 বছর পরে দাঁড়িয়ে যদি আমরা একটি মৌলিক শিক্ষা নিতে চাই, তাহলে বাংলাদেশের নাগরিকদের প্রতি আপনার বার্তা কি হবে আসলে, বা আমাদের বার্তা কি হবে যে জনগণ কিভাবে রাষ্ট্রের প্রকৃত মালিকানা পুনরুদ্ধার করতে এবং ভবিষ্যৎ নতুন পলাশী ঠেকাতে পারে? নাহিদ ভাই। আমি আপনার এই প্রশ্নের ধার দিয়েও আমি যাব না। আমি আসলে যে উত্তরটা আমি আমার মতো করে বলতে চাচ্ছি যে চিরস্থায়ী বন্দোবস্ত যে কিভাবে এখানে শুরু হলো এবং তার সাথে আজকে যে আমাদের হাট ঘাট এবং জলাশয়ে যে চিরস্থায়ী বন্দোবস্তটা কিভাবে আছে, এই পয়েন্টটুকু শুধু বলবো। সেটা হচ্ছে 1700 মানে আপনারা বললাম যে অর্থাৎ পলাশীর 20 বছরের মাথায় এই দেশটা একটা চির দুর্ভিক্ষের দেশে পরিণত হলো। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পৃথিবীর শিল্পোন্নত একটা দেশের যে সে লুটপাট করবে, সেই দেশটা লুটপাট করলে বেশি খাওয়া যাবে, এই যোগ্যতাটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল না। সে এখানকার একদম শিল্পটাকে শেষ করে দিল। তারপর সেই শিল্পের পরে সে ধরলো জমিতে। জমিতে ধরে যেটা সে করলো, অর্থাৎ আগে যেটা হতো, আগে হচ্ছে রাজারা, জমির মালিক হচ্ছে কৃষক, জমির এবং রাষ্ট্রকে একটা খাজনা, নির্দিষ্ট একটা খাজনা দিলে পরে রাষ্ট্র আর কারোর সাথে কোনো আগ্রুম বাগ্রুম করতো না। অর্থাৎ জমির মালিক ধন জায়গির ছিল, জমির মালিক জমিদার ছিল, জমির মালিক কৃষক ছিল, এবং রাষ্ট্র নিজে কিছু জমি থাকতো। এখন রাষ্ট্রের কাছে জমিদাররা, আপনি জানেন যে রানী ভবানীকে বলা হতো অর্ধ বঙ্গেশ্বরী, অর্থাৎ তারপরে এরকম আরো অনেক, অর্থাৎ আপনি কৃষ্ণচন্দ্রের নাম শুনেছেন, বর্ধমানের সেই জমিদার, অর্থাৎ গোপাল ভাঁড়ের সেই জমিদারের নাম আপনি শুনেছেন। অর্থাৎ এরা নিজেরা সৈন্য সামন্ত পালতো, নিজেরা নিজের মতো করে চলতো। অর্থাৎ রাজা তারা নবাবকে একটা আনুগত্য স্বরূপ একটা নির্দিষ্ট খাজনা দিত। অর্থাৎ এখন আমরা যেমন ওই সেই 1951 সালে বা 2050 সালে আমরা যে 2 জায়গায় খাজনা দিয়েছি জমির, এখনো কিন্তু তাই দিচ্ছি। ঠিক এরকম একটা খাজনা দিয়ে তারা রাষ্ট্রকে দিয়ে তারা নিজের মতো করে থাকতো। এখন ব্রিটিশরা এসে যেটা করলো, তার সে বলছে যে না বাবা, এটা চলবে না। প্রতি বছর বছর তোমার তার খাজনা পরিবর্তিত হতে থাকলো। অর্থাৎ আপনি হাট এবং ঘাটে যেরকম দেখেন যে হাটে প্রতি বছর খাজনা বদল হয়, খাজনার পরিমাণ বাড়ে, ঘাটে বছর বছর খাজনার পরিমাণ বাড়ে, ঠিক জমিতেও ব্রিটিশরা এই কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা চালু করলো। এখন জমিদার, অর্থাৎ আগে যেখানে জমির মালিক অথবা জমিদার ছিল উত্তরাধিকার ভিত্তিতে,
বাবা জমিদার, তার দাদা জমিদার, সে জমিদার। ইভেন জমিদার ওই তার প্রজারা, অর্থাৎ সে নির্দিষ্ট পরিমাণ তার যে জমি আছে, সে যে জমিটা প্রজাদের হাতে দিতেন, সেই জমি প্রজা যখন উৎপাদন হইতো না, সেই জমি তখন সে খাজনাটা মাফ করতে পারতেন। এবং রাজার কাছে খাজনাটা রাজা ভাবে জানতেন যে উৎপাদনের একটা অংশ আমাদের দিবে, তো উৎপাদন যখন হয় নাই তখন জমিদার আমাদের খাজনা কেমনে দিবে, এই ব্যাপারটা ছিল। কিন্তু ব্রিটিশরা এসে যেটা করলো, এটার নাম দিল চিরস্থায়ী বন্দোবস্ত। কথাটা শুনতে শোনা যাচ্ছে জমিদারি প্রতি চিরস্থায়ী, তা না। অর্থাৎ তোমার ঝড় উঠুক, জলোচ্ছ্বাস উঠুক, বন্যা উঠুক, কি উঠুক, তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তোমাকে এই খাজনা দেওয়াই লাগবে। এবং সেই খাজনা হচ্ছে বছর বছর বাড়বে, স্থায়ী একটা নির্দিষ্ট খাজনা তা কিন্তু না। তো অর্থাৎ আমাদের এই অর্থাৎ আগে যেখানে জমিদের অর্থাৎ মূল কাহিনী কি দাঁড়াচ্ছে, আগে যেখানে জমির মালিক হচ্ছে যিনি জমি ভোগ করেন, জমি অর্থাৎ অর্থাৎ মালিকানার যে সত্ত্ব, অর্থাৎ আমরা যাকে বলি সে আরেক তর্ক। তো অর্থাৎ উত্তরাধিকারের ভিত্তিতে আগে জমির মালিকানাটা ঠিক হতো, জমিদারি ঠিক হতো, কৃষক সেটা জমির মালিক থাকতো, জায়গির সেটা জমির মালিক থাকতো, বা ওয়াক্ফ সম্পত্তি সে ঘরে একটা থাকতো। এখন ঘরে একটা সে শুধু নবাবকে আনুগত্য হিসেবে ফসলের একটা অংশ তাকে দিতে হইতো। কিন্তু ব্রিটিশরা এসে করলো যে না, বছর বছর তোমাদের দিতে হবে। তো বছর বছর দিতে গিয়ে অর্থাৎ আমরা এখন কি দেখি, আপনি দেখবেন যে ইজারাদার সে 1 বছরের জন্য ঘাটের খাজনাটা নেয়, 1 বছরের জন্য ঘাটের খাজনা নিয়ে সে কি করে যে আমি পরের বছরটা আমি এই ঘাটের আমি ইজারা পাবো কি পাবো না, এটা তো সে জানে না। অর্থাৎ এখন জমিদারি নির্ধারিত হচ্ছে নিলামের ভিতরে, ঘাটে যেরকম নিলাম হয় ঠিক তখন এই নিলামটা হইতো, যে সবচেয়ে বেশি রেট দিত জমিদারি সে পাচ্ছে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সিস্টেম। অর্থাৎ যে বেশি, ব্রিটিশকে বলে বাবা আমি তোমার এত টাকা খাজনা দেবো, যে বেশি খাজনা দিচ্ছে সে পাচ্ছে। তো এখন ফলে কলকাতার বাবুরা তার নানান ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে, ব্রিটিশের দালালি করে তারা জমিদারি কিনতেছে। আপনারা রাজা রামমোহনের নামও জানেন, তিনি ডিগবি সাহেবের দেওয়ান ছিলেন। তো উনি 6 বছর 40 টাকা বেতনের চাকরি করে 6 বছর পরে 10,000 টাকা দিয়ে জমিদারি কিনলেন। তো এইরকম ভদ্রলোকরা জমিদারি কিনতেছেন। কিভাবে কিনতেছেন? এখন যেরকম শহরে অনেক টাউটবাটপাট দেখবেন তারা ঘাটের খাজনায় ঘাটের ইজারা নিচ্ছে, কেন? যে সে নিয়ে সে বেঁচে দিচ্ছে, দিয়ে কারণটা, এবং পরের বছর সে পাবে কিনা সেটা জানে না, ফলে সে ঘাটে কিন্তু কোনো ইনভেস্ট করে না। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে ভূমির মধ্যে আপনি দেখবেন যে কোনো ধরনের বিনিয়োগ আর হচ্ছে না। আগে যেখানে নবাবী আমলে আমরা কি দেখতে হতো যে জমিকে খাল খনন করা হচ্ছে। আপনি জানেন বাংলার নিজস্ব সেচ ব্যবস্থার বই আছে, এখানে প্রায় 1,500 বছর ধরে এখানকার রাজারা সবাই জমিকে অর্থাৎ জমির উর্বরতা বৃদ্ধি বা করবার জন্য তারা খাল খনন করেছে, পুকুর খনন করেছে, নদীগুলোর ব্যবস্থা করেছে, তার যোগাযোগ ব্যবস্থা ভালো করেছে। কারণ এইটা হলে পরে রাজা সেই ট্যাক্স দিয়ে ভালো থাকবেন। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জমিদাররা তা করতেছে না। কারণ কি? সে জানে সে পরের বছর সে এই জমিদারি মালিক কিনা, অর্থাৎ এই ইজারাদারি ব্যবস্থা। তো 1950 সনে আমাদের জমিদারি প্রথা বাতিল হয়, অর্থাৎ এই ইজারাদারি প্রথা বাতিল হয়। 51 সালের 16 মে সেটা কার্যকর হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই এখানকার যে মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, এখানকার যে কৃষকদের যে লড়াই দীর্ঘদিনের মধ্য দিয়ে এখানে জমি থেকে জমিদারি ব্যবস্থা, ইজারাদারি ব্যবস্থাটা চলে গেল, কিন্তু ঘাট এবং জলাশয় থেকে সেই ইজারাদারি প্রথাটা এখনো রয়ে গেল। তো পলাশির যে আজকে যে পলাশি দিবসের এই কথাটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশি বার্তাটা জনগণকে দিতে চাই, যে আমরা জমি থেকে ইজারাদারি প্রথা উচ্ছেদ করলাম, কিন্তু আমরা এখনো ঘাট এবং জলাশয়ে যে ইজারাদারি প্রথাটা এখনো রয়ে গেছে, এইটা নিয়ে আমাদের ভদ্রলোকদের মধ্যে কথা নাই, কারো মধ্যে কোনো কথা নাই। তো পলাশি দিবসে আমরা এই লড়াইটা সামনের দিনে যে ঘাট এবং জলাশয় থেকে ইজারাদারি ব্যবস্থা উচ্ছেদের লড়াই আমরা সবাই সামিল হব, এটাই হলো আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে। শোনা যাচ্ছে না রাহান, আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছে। আমি বাকি ভাইয়ের কাছে আসতে চাই এবারে, মানে এটা শেষ কম, যে পলাশির পরাজয় ছিল সাধারণ মানুষের রাষ্ট্রের উপর মালিকানা হারানোর শুরু। আমরা আমাদের আলোচকদের বক্তব্য শুনলাম যেটা। তো 24-এর এই প্রেক্ষাপটে
সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পেতে পারে এবং একটি ন্যায়ভিত্তিক ও দায়বদ্ধ শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে। তা আসলে কিভাবে আসলে আমাদের এই জনগণ? আচ্ছা, আপনার প্রশ্নের ক্ষেত্রে একটু মানে আমি একটু ভিন্ন মত দিয়ে আমার আলাপটা শুরু করি, সংক্ষেপে আমি এটা শেষ করে দিব। আসলে পলাশীতে যেই বা পলাশীর আগে আমাদের যে নবাবী শাসন বা সেই শাসন প্রক্রিয়াগুলির মধ্যেও যে আসলে সাধারণ মানুষের রাষ্ট্রে কোনো মালিকানা ছিল। একটা তো যেটা যে নবাব বা আমাদের স্বাধীন নবাবদের কেন্দ্র করে জনগণের একটা অংশ একটা সভরেন্টির আইডিয়া ছিল, কিন্তু যেই অর্থে যেহেতু কাইম ভাইয়ের আলোচনাটার মধ্যে হয়ে গেছে এবং আমরা একটা আলোচনাটারে একটা একটা মানে প্রপার ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি যে আসলে রাষ্ট্র স্বয়ং মানে তার যে ক্যারেক্টার, বিশেষ করে কলোনিয়াল দেশগুলি পুরনো ব্রিটিশ কলোনিতে যে গড়ে ওঠা রাষ্ট্রগুলি, মানে এই পুরা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় আসলে জনগণের মালিকানার ইস্যু নাই। এবং এইটা মানে এখন এটার সাথে আমি যদি তুলনা করি, আসলে পৃথিবীর কোনো রাষ্ট্রই মানে যে জায়গায় আমরা সবচেয়ে প্রপার পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখি, কথার কথা যে আমেরিকান রাষ্ট্র, সেইটার সাথে ক্যাপিটালিস্ট ইলন মাস্করা ব্যবসায়ী গোষ্ঠী পুরো আলাদা। কিন্তু আমেরিকান সিনেটের কাজ আসলে অস্ত্র ব্যবসায়ী এবং তার এই মানে তাদের যে বড় পুঁজিপতি গোষ্ঠী তাদের পারপাসই সার্ভ করা, এবং সেইখানে নানান লবিং গ্রুপ আছে যারা সিনেটারদের সেই সুবিধা পৌঁছায় দেয়। তো আপনার প্রশ্নের আলাপ ধরে যে জনগণ মালিকানা মানে মডার্ন স্টেটের কনসেপ্ট বা এর আগে আমাদের নবাবী আমল বা কোনো আমলেই আমি মানে আমি যদি রাষ্ট্র কল্পনা করি ওই সময়টারে বাংলা, বিহার, উড়িষ্যা, সিরাজউদ্দৌলার এই ভূখণ্ড, সেটারে আমি যদি ধরে নেই যে সেটা পুরনো একটা আমি রাষ্ট্র কল্পনা করি, সেটার মধ্যেও জনগণের মালিকানা অংশীদারিত্ব কোনো কিছু আসলেই কোনোভাবে ছিল না, ওটা বলা যায় না। তাইলে কিন্তু আমরা এখন আইসা যদি আমরা মানে আমাদের আলোচনার সারমর্মে আইসা যদি যাই যে তাহলে আমাদের করার জায়গাটা যেটা আমাদের করার জায়গাটা সেটারে এই পুরনো তুলনা এই পুরা মানে পুরা ইতিহাসটাই আমাদের অভিজ্ঞতা। মানে কাইমার আলোচনার মধ্যে দিয়ে আমরা আসলে ওই ইতিহাসের অভিজ্ঞতার একটা বয়ানই শুনছি, এবং সেইটার মধ্যে দিয়ে আমাদের এখনকার এই পুরো রাষ্ট্রটা তারে আমরা যেভাবে দেখি, এই জায়গায় ক্ষমতা ফাংশন যেভাবে দেখি, সেটার সাথে এখানে সম্পদ ব্যবস্থাপনার সেটা যেভাবে দেখি, এই পুরা জিনিসটা মিলায় আমরা ওই একটা ফ্রেমের মধ্যে পুরা জিনিসটা দেখতে পাইছি। এবং কখনো কোনো পর্বে মানে এর মধ্যে জনগণের মালিকানার কোনো বিষয় ছিল, এটা আসলে ইতিহাসে ছিল না। এখন এইটা পুরা জিনিসটা একটা আমাদের নতুন কাজ, এটা একটা নিউ টাস্ক যেটা ইতিহাসে কখনো ছিল না, সেই কাজটাই করা যে এবং সেটা না করা পর্যন্ত আবার যেটা হবে যে রাষ্ট্রের ধারণা যেটা সে বারবার মানে মানে শেষ পর্যন্ত সে একটা তার তো বিকশিত হওয়ার কথা, একটা সমৃদ্ধির দিকে যাওয়ার কথা, শুধু অর্থনৈতিক সম্পদের প্রশ্নে ব্যাপারটা না। কিন্তু কেন বারবার আসলে দেখা যায় যে সে মানে রুগ্ন থেকে রুগ্নতর হইতে থাকে? কারণ হচ্ছে যে কোন রাষ্ট্রই আসলে কোনো না কোনো ভাবে, কমিউনিস্টরাও যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তারা বলছে যে আমরা এখানে সর্বহারার মালিকানা কায়েম করছি, কিন্তু ওইটাও তো আরেকটা গোষ্ঠী। তো যেটা হচ্ছে যে আমাদের এখন খুঁজে পাওয়ার জায়গাটা হচ্ছে একদম একটা মৌলিক মানে খোঁজের মতো করে বাংলাদেশের আমাদের মতো করে যে আমরা কিভাবে মানে ওরকম কোনো বিপ্লবী ঘটনা না হইলেও বিপ্লবী প্রক্রিয়ায় না হইলেও আমরা একটা সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জায়গায় আসলে ইনস্টিটিউশনাল ওই জায়গাটা ক্রিয়েট করতে পারি, এবং সেটার মধ্যে দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। এবং মানে যেহেতু আমরা রাষ্ট্র থেকে বের হয়ে যাইতে পারতেছি না, মানে কোনো জায়গায় আমরা আনডু করতে পারতেছি না যে আচ্ছা আমি চিরস্থায়ী বন্দোবস্তের আগে ফেরত যাব, বা এটা যেহেতু করতে পারবো, আমরা যেহেতু রাষ্ট্র ব্যবস্থাটার মধ্যে আটকায় গেছি, আমাদের তো আসলে এই এটা সংস্কারের মধ্যে দিয়ে এবং ওইটার মধ্যে দিয়ে আমাদের এটা সলভ করতে হবে।
ধন্যবাদ বাকিবিল্লাহ ভাইকে। আমি এবারে আসলে কাইম ভাইয়ের কাছে যাবো। কাইম ভাই, আমি আসলে শেষ কমেন্ট নেব, আমাদের সময়ও নেই, আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনার মধ্যে আছি। তো কাইম ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে মানে ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে এই যে কোম্পানি বা ব্রিটিশরা, আমরা এতক্ষণ আলোচনায় শুনলাম যে এমন ভাবে মানে আমাদের এখানকার আইন প্রশাসন আমলাতন্ত্র সাজিয়েছে যে অবাধে লুটপাট পাচার করা যায়, এবং সেই ধারাবাহিকতা আমরা এখনো আছে আমাদের। আপনি যেটা ব্যাখ্যা করলেন কিছুক্ষণ আগে, যে আমাদের অর্থনৈতিক আইন থেকে শুরু করে সমস্ত কিছু এখনো ওইভাবেই এক্সিস্ট করে। এবং আমরা দেখছি যে আসলে মানে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু ওই পদ্ধতি বা কাঠামো একই রয়ে গেছে আর কি। বা দেশ পাল্টাইছে কিন্তু কাঠামো পদ্ধতি একই রয়েছে। তো মানে এই যে দখল লুণ্ঠন পাচারের এই যে দুষ্টচক্র, এই দুষ্টচক্র ভাঙতে রাষ্ট্র সংস্কারের কোন কোন মৌলিক পরিবর্তনগুলো অপরিহার্য, বিশেষ করে অর্থ পাচার রোধে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লুণ্ঠনকারীদের প্রভাব মুক্ত করতে, না আপনি আসলে সাংবিধানিক বা অন্যান্য আইনি কোন কাঠামোগুলো আসলে সংস্কারের প্রস্তাব করবেন? কায়ুম ভাই কায়ুম ভাই শোনা যাচ্ছে না, ওটা অন করে দেওয়া হোক। কায়ুম ভাই আপনাকে শুনতে, আমার কাছে না তো, এখন শুনতে পাচ্ছি। তো যেটা হয়েছে যে সংস্কারের একটা প্রস্তাবনা ছিল, আমরা একটা সংস্কারের প্রস্তাবনা নিয়ে বৃহৎ রাষ্ট্র সংস্কারের যেটা ফোকাসের জায়গা ছিল সংবিধান। কারণ সংবিধান আমি যেটা বললাম যে ব্রিটিশ সিস্টেমের মধ্যে মানে কলোনিয়াল ব্রিটিশ কলোনির মধ্যে পলিটিক্যাল সিস্টেমটা আসলে সংবিধানের ভিতরে ঢুকায় দাও। আমেরিকাতে এটা না, আমেরিকার পাল্লা, আমেরিকার কনস্টিটিউশনের মধ্যে কোনো ইলেকটোরাল সিস্টেম কি হবে, জুডিশিয়ারি কি হবে, এগুলি নিয়ে আসলে সংবিধানে আলাদা কোনো জায়গা নেই। কিন্তু আমাদের এখানে ইলেকশন কি হবে, ব্যুরোক্রেসি কিভাবে চলবে, কি আসলে অপারেশনাল রাষ্ট্রের যে জায়গাগুলি, স্থানীয় সরকার কি হবে, যেগুলি পলিটিক্যাল ইস্যু এখানকার, তার সবগুলি হচ্ছে সাংবিধানিক প্রশ্ন হয়ে গেছে। এমনকি যেটা আমি বলতে চাইলাম যে অর্থনীতিটাও এখানকার অর্থনীতিও আইন দ্বারা পরিচালিত। অর্থনীতি নিজের নিয়মে অর্থনীতি চলতে পারে না। অর্থনীতি নিজের নিয়মে চলতে পারলে এখানে মেধাবীরা, আমাদের পরিশ্রমীরা অর্থনীতিতে ভালো করতো, কিন্তু অর্থনীতির নিয়মে তো এখানে চলতে পারে না। অর্থনীতিটা এখানে কতগুলি বাজে আইন দ্বারা কন্ট্রোল হয়। তো সেই জন্য আমি বলতেছিলাম যে আমরা যখন সাংবিধানিক সংস্কারের প্রস্তাবটা দিচ্ছি, সংবিধানের উপরে ফোকাস করছি, কিন্তু এগুলিও ছিল। যেহেতু আমরা হাসিনার একটা কি বলে দানবতন্ত্র, মাফিয়াতন্ত্রের আন্ডারে ছিলাম, মাফিয়াকে সরানো এবং রাষ্ট্রের সংস্কার, এই আলাপটা প্রধান ছিল। আমরা যে ধরো সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রের সংস্কারের সাথে রাজনৈতিক সংস্কারের আলাপটা তো আমাদের চিন্তায় ছিল, আমাদের বিশ্লেষণে ছিল। আমরা তো রাজনৈতিক সংস্কারের আলাপটা করতে পারিনি, কারণ এটা করলে তখন মনে হতো যে আমরা হাসিনার দালালি করতেছি, রাজনৈতিক দলগুলির সমালোচনা করতেছি। ইনফ্যাক্ট আমরা আসলে হাসিনাকে তাকে আসলে তার শাসনটাকে লিঙ্গার করার জন্য অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে আলাপ করার ফোকাস আনতে পারি। এমনকি পদ্ধতিগত আলাপ, যে সংবিধান সংস্কারটা কোন পথে হবে, এই পদ্ধতিগত আলাপটাকে তো আমরা যথেষ্ট মাত্রায় আসলে সামনে আনতে পারি না। যদিও সর্বশেষে সংবিধান সংস্কার পরিষদ অ্যাকসেপ্টেড ছিল ইয়ের মধ্যে, কিন্তু ওইভাবে আনতে পারিনি। তার মানে এইগুলি আমার কাছে মনে হয় যে এইগুলি আরো অনেকগুলো জিনিস আছে আমাদের একটা কমপ্লিট, আমরা একটা দানবীয় সময় একটা রাজনৈতিক ফোকাস একটা জায়গার মধ্যে করছিলাম। পরিবর্তন যেটা হয়েছে যে এখন এই মুহূর্ত পর্যন্ত ঘুমের বয়ের মধ্যে তো আমরা নাই। এই মুহূর্ত পর্যন্ত আমরা কালকে আমাকে তুলে নিয়ে যাবে আর আমাকে পাওয়া যাবে না, বাকিকে তুলে নিয়ে যাওয়া যাবে আর পাওয়া যাবে না, নাহিদকে, এরকম তোমাকে এটা নাই। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা আসলে একটা কমপ্লিট পলিটিক্যাল প্রপোজাল এখানে আসলে রেডি করতে পারি, এবং এই কমপ্লিট পলিটিক্যাল প্রপোজালটা নিয়ে আসলে আমরা মুভ করতে পারি। কমপ্লিট পলিটিক্স এর আসলে দুইটা হচ্ছে পা, এর একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে অর্থনীতি। অর্থনৈতিক জায়গাটা এবং ক্ষমতার জায়গাটা, এইটা মিলে আসলে সমাজের রাজনীতি, যে সমাজেই হোক সমাজের রাজনীতি দুইটা দিয়ে চলে। এই দুইটা পায়ের উপর ভর করে আসলে একটা সমাজ রাষ্ট্র টিকে থাকে। ক্ষমতা প্রশ্নটাকে আমরা অনেকটা সামনে আনতে পারছি। তো
অর্থনৈতিক সংস্কারের প্রশ্নটাকে আমরা আনতে পারি না। এইটাকে যদি আমরা আনতে চাই এবং একটা কমপ্লিট পলিটিক্যাল প্রপোজাল আমরা রেডি করতে চাই সবাই মিলে, এবং এইবারের অভিজ্ঞতা থেকে যদি আমরা একটা সত্যিকারের পলিটিক্যাল ফোর্স হয়ে উঠতে চাই, নিজেদের সংকীর্ণ জায়গার মধ্যে যে আমাদের দলের নাম এরকম, এটা আমরা ছাড়বো না, আমাদের দলের পরিচয় এরকম, এটা তো পরিত্যাগ, এইটা না করে যদি আসলে নেশনকে কি করলে নেশন এটাতে আকৃষ্ট বোধ করবে, এবং আমরা আমাদের নিজেদের কাছে যাতে পরিষ্কার থাকতে পারি যে আমরা যদি আসলে সাকসেসফুল হই তাহলে আমরা কি করব, কি করলে কোন রাষ্ট্র প্রকল্পটা নিয়ে আমরা আগাইতেছি, কি করলে বাংলাদেশের পরে এরকম জায়গায় থাকবে না, এইটার ব্যাপারে আমরা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে আলাপ করা দরকার। জনগণের কাছে কি বললে তারা আকৃষ্ট হবে সেটা বের করা দরকার। আর আমাদের মধ্যে আসলে আমরা ফোর্স হয়ে ওঠার জন্য যারা নিজেদের এই 24-এ বিকায় দিই নাই সেরকম শক্তিগুলি কিভাবে আসলে আমরা একটা ইউনাইটেড ফোর্স হয়ে উঠতে পারি, সেইটার জন্য আসলে মন খুলে আসলে কথা বলা, পরিষ্কার পরিষ্কার প্রকল্প হাজির করা, চিন্তা হাজির করা এবং সেই চিন্তা বাস্তবায়নের জন্য কাজ করাটা হচ্ছে এই দিনগুলিকে স্মরণ করার আসল টার্গেট। সেটা না করলে ধরো ওই ইতিহাসবিদদের মতো স্মরণ করা হবে, পলিটিশিয়ানের মতো হবে। পলিটিশিয়ানের দায়িত্ব হচ্ছে যে তোমার এই ইতিহাসকে তুমি বিশ্লেষণ করবা, যে এখান থেকে আজকের বাংলাদেশকে তুমি বের করে আনার জন্য কি করবা সেটা ঠিক করার জন্য। তো আমার কাছে এইটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমরা সবাই এটা কম বেশি জানি, কিন্তু এটার ব্যাপারে আমরা আসলে নিজেদের অনেকগুলি প্রায়োরিটি থাকে, এগুলির মধ্যে আটকা থাকে। এই জায়গাগুলি থেকে বেরিয়ে আসার একটা পথ আমাদের আসলে আবারও বের করতে হবে কোনো না কোনো ভাবে। আমি যেমন ধরো চিন্তা করতেছি, বাকির এখানে বলি সমালোচনা করি, বাকিদেরকে ধরো আমরা যতটা কাছে চাই আসলে বাকিদেরকে আমরা ওইভাবে পাই না। বাট আমি মনে করতেছি যে বাকিরা একটা উদ্যোগ দিবে, এটা আমরা যতটা চাই ততটা আসলে বাকিদের জায়গা থেকে ওরকম উদ্যোগ আমি দেখি না, মানে যেটা এক্সপেক্ট করি অতটা পাই না। আমি মনে করতেছি যে 27 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ করলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমি এখানকার রাজনৈতিক শক্তিগুলিকে দাওয়াত করে আমি নিজেই তাদেরকে হয় উপস্থিত করবো অথবা তাদের কাছে আমি যাব, আমি আসলে আলাপ আলোচনা করতে চাই। এই কাছাকাছি সময়ের মধ্যে বাংলাদেশ নিয়ে আমরা কি ভাবতেছি, কিভাবে ভাবতেছি, কাদেরকে সামনে রেখে আমরা কি করতে পারবো, তাদেরকে নেতৃত্বে রেখে আমরা কি করতে পারবো, এগুলি প্র্যাকটিক্যাল আলাপ করতে চাই। এবং বাংলাদেশটাকে আমরা যদি এই সময়ের মধ্যে প্রস্তুতি না নিতে পারি তাহলে আমি নিশ্চিত যে বিপর্যয়ের মধ্যে আমাদের দেশ পড়তে যেতেছে আমরা এটা সত্যিকার অর্থে শিকার হব এবং মানুষও শিকার হবে, এটাকে আমরা রুখতে পারবো না। আমি এই বিপদটা দেখতে পাচ্ছি, এবং আমাদের অন্য বন্ধুরা যদি দেখতে পায় এবং তারা যদি আসলে রোলটা নিতে পারে তাহলে হয়তো আমরা এখান থেকে বেরোতে পারবো। কারণ মানুষ এটা চায় না, কিন্তু মানুষ ওই যে কি বলি যে আমাদের নূর কবিরের মতো যে নাকে রুমাল দিয়ে একবার বিএনপিকে একবার জামাতকে আসলে অ্যাকসেপ্ট করে। সো এইটা তাদের চাওয়া না, তাদের চাওয়ার জায়গাটাই আমরা নিজেদেরকে ক্যাপাবল, আমরা তাদের চাওয়া পূরণ করতে পারবো এইরকম কোনো জিনিস আমরা নিজেদের মধ্যে দাঁড় করায় দেখাইতে পারি না। এইটা দৃশ্যমান করতে পারলে মানুষ আমাদের সাথে আসার জন্য প্রস্তুত আছে বলে আমি মনে করি। সেই কাজটা এখন আমাদের করতে হবে। এইটা হচ্ছে 23 জুলাই, এবারের 23 জুলাই মূল মেসেজ। আমি এইটাই তোমাদের দিব। আমার কথা এখানে শেষ। ধন্যবাদ। তোমাকে আবার শোনা যাচ্ছে না, তুমি মিউট হয়ে আছো। ধন্যবাদ, ধন্যবাদ কায়ুম ভাই, ধন্যবাদ বাকিবিল্লাহ ভাই, ধন্যবাদ নাহিদ হাসান ভাইকে আমাদেরকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই এত কষ্ট করে এতক্ষণ ধরে দীর্ঘ আলোচনা শোনার জন্য। এবং আমরা আশা করি যে আমাদের এই আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের যে দখল লুণ্ঠন বা এই অঞ্চলে আমাদের ভারতীয় উপমহাদেশের দখল লুণ্ঠন এবং পাচারের ইতিহাস যেমন জানবো, সেই সাথে বাংলাদেশকে আসলে গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে কি কি ভূমিকা নেওয়া যায় সেই পথে, সেই রাজনৈতিক লড়াইয়ে সবাই একত্রিত হবে। সবাইকে সেই পর্যন্ত সেই লড়াইয়ে আহ্বান জানিয়ে আজকের এই অনলাইন আলোচনা সভা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।